ফিজিক্সের 4 অধ্যায় কাজক্ষমতা শক্তি আমি এমন ভাবে তোমাদের কম্প্যাক্ট করছি যে প্রত্যেকটা টাইপের ম্যাথ, প্রত্যেকটা টাইপের থিওরি, ম্যাথের সাথে সাথে আমরা একেবারে ধারাবাহিকভাবে আজকের ক্লাসে দেখবো। আজকের ভিডিওতে কিন্তু 18 ঘন্টা পরিশ্রম করে সবগুলো ম্যাথকে আমি অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ সাথে থিওরি সবকিছু ইনক্লুড করছি। আমি এখানে অন্যান্য স্যার শুধু থিওরি করাই মনে করো 2-3 ঘন্টা 2-2.5 ঘন্টায়, কিন্তু আমি তোমার থিওরি প্লাস ম্যাথ কম্প্যাক্ট আকারে স্লাইড বানায় একেবারে সুন্দরভাবে এক জায়গায় গুছাই দিচ্ছি, তুমি খাতায় নোট করতে পারো। ঠিক আছে, এখানে আমি বেসিক গুলো খুব সুন্দরভাবে লিখাই দিচ্ছি। এবং আজকের ক্লাসের লাস্টে আমি এমন একটা ম্যাথ রাখছি যেটা তোমাদের এসএসসি এর আর কি এসএসসি একাডেমিকের ম্যাথ না, আর কি থিওরি এক বাট ম্যাথ এসএসসি না। নদী আমি লিখে রাখছি কম্প্যাক্ট। এর কারণ আছে, কারণ এই অধ্যায়টা আমার প্রচুর পরিশ্রম, প্রায় 18 ঘন্টা পরিশ্রম করে এই অধ্যায়টাকে আমার কম্প্যাক্ট করা লাগছে। তাহলে বুঝি ম্যাথটা তোমরা দেখতে পারতেছো, এটা মূলত আজকের ক্লাসের স্লাইডটা আমি এমন ভাবে বানাইছি যাতে প্রতি টাইপের ম্যাথ, প্রতি টাইপের থিওরি তোমার ধারাবাহিকভাবে ম্যাথের সাথে, তোমরা একটু খেয়াল করে দেখবে, ধারাবাহিকভাবে থিওরি এবং সেই সাথে ধারাবাহিকভাবে ম্যাথ। তার মানে বুঝতেই পারতেছো কতটা কম্প্যাক্ট করা আজকের ক্লাস। এই ক্লাসটা ভালোভাবে করে তোমরা নোট করবা, নোট করে নোটটা দেখবা যে 4-5 পৃষ্ঠা হবে, রিভিশন দিতে 45 থেকে 1 ঘন্টা লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টা, ওইটুকু করলে এনাফ। এই অধ্যায়ে তুমি একদম প্রো হয়ে গেছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। তাসিন ভার্সের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তাসিন ভার্স থেকে এসএসসি 26 ব্যাচের জন্য স্পেশালি সাজেশন শর্ট নামে একটা জিনিস আমি শুরু করেছি। তোমরা ইতিমধ্যে জানো যারা ফিজিক্সের 7 অধ্যায়ের ক্লাসটা দেখেছো। তো ফিজিক্সের 7 অধ্যায়ের ক্লাসটা আমি খুবই সুন্দর সাড়া পেয়েছি তোমাদের। তো সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমি আরো একটা অধ্যায়, ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে তোমাদের মাঝে আবার চলে এসেছি। তো ফিজিক্সের 7 অধ্যায়টা আমরা যেভাবে পড়ছিলাম 4 অধ্যায় ঠিক সেম ভাবে পড়বো, এবং এটাও খুবই কম্প্যাক্ট আকারে হবে। এবং আমি বলে রাখি, 7 অধ্যায়ের তুলনায় ফিজিক্সের 4 অধ্যায় কাজ ক্ষমতা শক্তি আমি এমন ভাবে তোমাদের কম্প্যাক্ট করছি যে প্রত্যেকটা টাইপের ম্যাথ, প্রত্যেকটা টাইপের থিওরি, ম্যাথের সাথে সাথে আমরা একেবারে ধারাবাহিকভাবে আজকের ক্লাসে দেখবো। আজকের ক্লাসের স্লাইডটা আমি এমন ভাবে বানাইছি যাতে প্রতি টাইপের ম্যাথ, প্রতি টাইপের থিওরি তোমার ধারাবাহিকভাবে ম্যাথের সাথে, তোমরা একটু খেয়াল করে দেখবা, ধারাবাহিকভাবে থিওরি এবং সেই সাথে ধারাবাহিকভাবে ম্যাথ। তার মানে বুঝতেই পারতেছো কতটা কম্প্যাক্ট করা আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রত্যেকটা ম্যাথ, ধরো এমসিকিউতে যে ম্যাথগুলো আমি রাখছি ওই ম্যাথগুলো তোমাদের সিকিউতে কাজে আসতে পারে, কারণ সিকিউর থিওরি এমসিকিউতে কভার হবে। আবার সিকিউর ক্ষেত্রে এমন এমন কঠিন ম্যাথ রাখছি যে ওই সিকিউ এর ম্যাথ করলে মনে করো তোমার এমসিকিউ আর চিন্তা করা লাগবে না, এরকম। এবং আজকের ক্লাসের লাস্টে আমি এমন একটা ম্যাথ রাখছি যেটা তোমাদের এসএসসি এর আর কি এসএসসি একাডেমিকের ম্যাথ না, আর কি থিওরি এক বাট ম্যাথ এসএসসি না। তো যাই হোক, বেশি সময় বাড়াবো না, চলো আমরা শুরু করি। আচ্ছা, তো তার আগে বলে রাখি, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমি কষান চিহ্ন দিয়ে আমি লিখে রাখছি কম্প্যাক্ট। এর কারণ আছে, কারণ এই অধ্যায়টা আমার প্রচুর পরিশ্রম, প্রায় 18 ঘন্টা পরিশ্রম করে এই অধ্যায়টাকে আমার কম্প্যাক্ট করা লাগছে। তাহলে বুঝতেই পারছো 7 অধ্যায়তে যা করাইছিলাম এই অধ্যায় তার থেকে বেশি কম্প্যাক্ট করছি, এবং তার থেকে বেশি ইউজফুল কন্টেন্ট তোমরা পাবা। এই ভিডিওটা আগের ভিডিওর মতো তোমরা যদি দেখে কেউ খাতায় নোট করতে পারো, ওই নোটটা তোমার শুধু 4 অধ্যায় না, তোমার চলতরিত্রের 11 অধ্যায়তেও কাজে লাগতে পারে, কারণ ওখানেও কাজের কিছু কনসেপ্ট আছে, ক্ষমতার কিছু কনসেপ্ট আছে। যাই হোক, চলো আমরা বেশি সময় বাড়াবো না, আমরা শুরু করি। আচ্ছা, তো শুরুতে আমরা যে জিনিসগুলো জানবো, যে একেবারে শুরুর দিকে অধ্যায়, এই অধ্যায়ের নাম কি? কাজ ক্ষমতা ও শক্তি। তো শুরুর দিকে আছে কাজ, তো শুরুর দিকে আমরা কাজ আসলে কি সেটা জানবো। তো কাজকে মূলত আমরা প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। ডাব্লিউতে কি? ডাব্লিউতে ওয়ার্ক। আচ্ছা, তো কাজ সমান সমান আমরা স্বাভাবিকভাবে কি জানি? কাজ সমান সমান স্বাভাবিকভাবে জানি বল গুণ সরণ এস। এটা আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুল। এটা আসল কাজের সংজ্ঞা না। কাজ মানে হলো, ধরো তোমার এখানে একটা মাটির এখানে কোনো একটা বস্তু আছে যার ভর এম। তখন এই এম ভরের বস্তুর উপরে তুমি এই দিক থেকে এফ বল প্রয়োগ করবা। এফ বল প্রয়োগ করার ফলে ওর আগের অবস্থান থেকে এম দূরত্ব, এম দূরত্ব বলতেছিলেন, এস দূরত্ব সরে গেছে। সেক্ষেত্রে ওর যে কাজটা হবে সেটা হলো ডাব্লিউ সমান সমান এফ এস। এটা তোমরা বলতে পারো, বাট এখানে কথা আছে, প্রকৃত কাজের সংজ্ঞা কিন্তু এরকম না। অনেক সময় তোমাদের এরকম থিওরি আসবে যে, ধরো এরকম একটা ঢালু পাহাড় আছে, এই পাহাড়ের এখানে একটা বস্তু আছে, এখন এই বস্তুটা ঠেলে এখানে তোলা লাগবে। তাহলে তোমরা দেখো, ওরে যখন তুমি ঠেলবা ওর সরণ এস কিন্তু এদিকে হবে, বাট ওরা কিন্তু তুমি এইভাবে সরাসরি ঠেলবা না। তুমি যখন ঠেলবা তোমার হাতের তালুর প্রেশারটা পড়বে কিন্তু এইদিকে, অর্থাৎ তুমি বল প্রয়োগ করবা এইদিকে, তোমার এফ কাজ করবে এইদিকে। সেক্ষেত্রে কিন্তু বলের যে কাজের যে সংজ্ঞাটা সেটা আমাদের ঠিকভাবে যদি আমরা না জানি তাহলে আমরা করতে পারবো না ম্যাথ। তো কাজের আসল সংজ্ঞাটা কি? কাজের আসল সংজ্ঞা হলো, কোনো বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ করো এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুটার সরণ ঘটে, সেক্ষেত্রে সরণের উপাংশকে, বলের সাপেক্ষে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অর্থ কি?
তুমি এই বস্তুটার উপরে এই দিকে বল প্রয়োগ করছো, আর এই পাহাড়টা মনে করো থিটা কোণে ঢালু আছে, সেক্ষেত্রে তোমার সরণও কিন্তু থিটা কোণে ওই দিকে চলে গেছে। সেক্ষেত্রে এই সরণের উপাংশ পড়বে নিচে। উপাংশ মানে হচ্ছে যার একটা অংশ, যার একটা ছায়া। তো এই সরণের ছায়া কিন্তু আমাদের দেখো দেখো এই দিকে পড়ছে, এই যে এখান থেকে এইটুকু কিন্তু আমাদের ছায়া। এই ছায়াটাকে আমরা কি লিখতে পারি? এই ছায়াটাই মূলত হলো এস কস থেটা, যাকে আমরা বাংলায় বলি উপাংশ। বোঝা গেছে? আলটিমেটলি আমরা তাহলে কাজ সমান সমান আমরা কি পাচ্ছি? আলটিমেটলি কাজ সমান সমান আমরা পাচ্ছি এফ এস কস থেটা। তার মানে কি? বল গুণ সরণের উপাংশ। আচ্ছা, আমি যদি এই কাজটা করি, যেখানে আমি লিখলাম সরণ গুণ বলের উপাংশ, আমি কিছু ভুল করছি? কারণ আমার মূল থিম কি? মূল থিম কি দেখো, আমার মূল জিনিস আছে তো এফ এস কস থেটা, এখানেও আছে এফ এস কস থেটা, যে এফ এস কস থেটা। তাহলে কি ভুল কিছু হলো? না, ভুল কিছু হয়নি। তার মানে আলটিমেটলি আমরা কি জিনিস পাচ্ছি? আলটিমেটলি আমরা পাচ্ছি আমাদের কাজের মূল যেটা থিম, সেটা হলো কাজ সমান সমান বল গুণ সরণের উপাংশ, অথবা আমরা এইভাবে বলতে পারি সরণ গুণ বলের উপাংশ। এইটাই মূলত আমাদের কাজ। বুঝলাম? শেষ। তো এই কনসেপ্ট আমাদের মোটামুটি শেষ। তাও আমরা বল জানি, আমরা সরণ কাজ অনেক কিছুই জানি। তো মূল সূত্র কিন্তু আমাদের এটা, যে এফ এস কস থেটা। এটাকে একটা বক্স করে দিই। আচ্ছা, মূল সূত্র আমাদের কিন্তু এটা। এবার দেখি আমাদের এই রিলেটেড কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা, তো এই যে আমাদের প্রথম এমসিকিউ বলা আছে যে বল ও সরণের মধ্যবর্তী, তাহলে কি কি আছে দেখো। বল আছে এবং সরণ আছে, এদের মধ্যবর্তী কোণের মান কত হলে, অর্থাৎ থিটা কত হলে আমাদের কাজ শূন্য হবে? স্বাভাবিকভাবে আমরা যা জানি, কাজ সমান সমান এফ এস কস থিটা। এখন আমাদের বলেছে কাজ শূন্য হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0 ইজ ইকাল টু এফ এস কস থিটা। এইবার দেখো, এফ এস টাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, 0-র সাথে ভাগ হবে, এবং 0-র সাথে কোনো কিছু ভাগ করার মানে কিন্তু 0ই। আলটিমেটলি আমাদের কস থিটা সমান সমান কত আসে? 0। এখন কস কতর মান 0 হয় তোমরা বলো? কস 90 ডিগ্রির মান কিন্তু 0 হয়, অর্থাৎ আমাদের থিটা সমান সমান 90 ডিগ্রি। অ্যান্সারে আছে দেখো তো 90 ডিগ্রি, দেখো গ নম্বরে আমাদের আছে। আমাদের এখানে গ অ্যান্সার। কিন্তু এখানে ভাই কথা আছে, এখানে তো আমি ম্যাথ দিয়ে বুঝালাম যে কাজ শূন্য, কিন্তু কাজ শূন্য বলতে আসলে কি বোঝায়? যেহেতু আমরা একটা এমসিকিউর সাথে সাথে, অর্থাৎ এদের সবকটা ম্যাথের সাথে সাথে আমরা থিওরিও ক্লিয়ার করবো, সেক্ষেত্রে তোমার এই জিনিসটা এখানে জানা লাগবে যে কাজ শূন্য মানে আসলে কি। তো আমরা যদি এটাকে সাইড করে রাখি, আচ্ছা, এবার কাজ শূন্য মানে কি দেখো, এখানে আমরা এইটুকু তো বুঝতেছি যে কাজ, সরি, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের কাজ শূন্য হবে। কিন্তু কিভাবে? ধরো এইখানে একটা বস্তু আছে, এখন আমি মনে করো এটা তোমার ধরলাম মাটি, ঠিক আছে, মাটির উপরে বস্তু আছে। এখন এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করব এইদিকে, অর্থাৎ এইদিকে এফ, কিন্তু ওর সরণ হবে উপরের দিকে এস, এইটা। এখন তাহলে তুমি বোঝো ভাই, তুমি এইদিকে বল প্রয়োগ করতেছো, এই যে এখান থেকে এইদিকে, এইদিকে বল প্রয়োগ করতেছো, কিন্তু তোমার সরণ হচ্ছে উপরের দিকে। কাজ কিভাবে হবে এখানে? এই যে 90 ডিগ্রি, তুমি ঠেলতেছো ওইদিকে, তোমার সরণ হচ্ছে এইদিকে। এটা কি আদতে পসিবল যে তুমি একটা জিনিস এইদিকে ঠেলবা, আমি কলমটারে এইদিকে ঠেলবো, উপরে উঠবে? হবে না তো। সেক্ষেত্রে এখানে আমি যতই ঠেলি না কেন, ওটা উপরে উঠবে না, আমার টার্গেট তো উপরে ওঠানো, সেক্ষেত্রে কাজ শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, করেছে একটি বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এফ করাই বলের বিপরীতে। এখানে এই শব্দটা কিন্তু খেয়াল করেছে, বলেছে বলের বিপরীতে, খেয়াল রাখবা। বস্তু 2 মিটার সরণ হলো। এখন তোমরা আমার একটু বলো তো, সরণ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? সরণ কিন্তু ভেক্টর রাশি। তো সরণ ভেক্টর রাশি, অর্থাৎ সরণের নির্দিষ্ট দিক আছে। আবার যে বল, বস্তুর উপর 10 নিউটন বল, বলও কিন্তু আমাদের ভেক্টর রাশি। সেক্ষেত্রে তোমাদের এবার বোঝা লাগবে যে আমাদের কাজ সমান সমান কি। যেহেতু দুইটাই ভেক্টর রাশি, দুইটা নির্দিষ্ট আমরা দিক ধরে নেব। তো আমরা যদি এখানে ধরো আমাদের যে বলের দিকটা যদি এই দিকে ধরি, ধরলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বলের দিকে এদিকে ধরলে আমাদের বলেছে যে বিপরীত দিকে বস্তু 2 মিটার সরণ ঘটে। তার মানে সেক্ষেত্রে এস এর যে দিক, সেটা তোমার এই বিপরীত দিকে ধরা লাগবে। তার মানে বলের এই দিক যদি আমরা প্লাস বিবেচনা করি, এই উল্টো দিক বা বিপরীত দিক আমাদের মাইনাস বিবেচনা করা লাগবে। সেক্ষেত্রে আমাদের লিখতে পারি যে এফ এস সমান সমান, এফ এর মান হচ্ছে 10 নিউটন, এবং আমাদের যে সরণ ঘটেছে সেটা বিপরীত দিকে ঘটেছে, তার আমরা এখানে দেবো -2।
আলটিমেটলি আমাদের আনসার -2 মিটার। আচ্ছা, তো তোমরা আমার এবার প্রশ্ন করতে পারো, ভাই এখানে এফএস কস থিটা আপনি কেন দিলেন না? হবে তো, লজিক্যালি তো হবে, তো কেন দিলাম না আসলে আমরা দেখি। এখানে কিন্তু এফএস কস থিটা আসলে আমি দিছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো তোমাদের একটু দেখাই দিই। এই যে ধরো এটা এখানে রাখলাম, এই যে কোনায় রাখলাম। দেখো, আমরা স্বাভাবিকভাবে কি জানি যে ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, তাই না? এখন দেখো, বল ওইদিকে গেছে, তো বলের মান আমরা ধরবো, এবং সরণটাকে আমরা এইবার পজিটিভ ধরবো। কারণ কি? কারণ এখনই দেখাচ্ছি। তো সরণকে পজিটিভ করলে এখানে আসে আমাদের আলটিমেটলি 2। এইবার আমাদের কথা চিন্তেছে, যখন আমাদের বলে দিচ্ছে বল এইদিকে এবং সরণ ওইদিকে, তাহলে জিনিসটা কিরকম হচ্ছে? জিনিসটা হচ্ছে, এই যে আমাদের মাটি, এই যে আমাদের বস্তু, আমরা বল দিচ্ছি এইদিকে এফ, এবং আমাদের সরণ আসতেছে এইদিকে এস। তাহলে বলতো তো বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হয়েছে? 180 ডিগ্রি হয়েছে আমাদের। এখন বল সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা সেভাবে লিখে দেবো যে কজ 180 ডিগ্রি। এখন তোমাদের মধ্যে কারা কারা জানে আমি জানি না যে কজ 180 ডিগ্রির মান হলো -1, তার মানে 10, 2, -1, তাহলে আলটিমেটলি আসে -20 জুল। কাজের একক কিন্তু জুল, তোমাদের জানানো হয়নি, এখানে মিটার পড়ে গেছে ভুল করে, জুল। শেষ। আচ্ছা, তো আমরা ওখানে একটু লিখে দিয়ে আসি যে কাজের একক জুল। এস। আচ্ছা, বুঝলাম। তো এই এমসিকিউটাতে আমাদের আনসার -20 জুল অপশনে আছে। আচ্ছা, এই যে আমাদের আনসার, বুঝলাম গেল। এবার আমাদের আছে একটি বস্তুর উপরে 100 নিউটন। এটা একটা কিন্তু বহুপদী, ঠিক আছে, এখানে আমাদের একটু বোঝা লাগবে। একটি বস্তুর উপর 100 নিউটন বল এফ প্রয়োগ করাই বস্তুটির সরণ হয় 10 মিটার এস। যদি পথের ঘর্ষণ হয় 10 নিউটন, তাহলে পথের ঘর্ষণ এটাকে আমরা ছোট হাতের এফ এস দিয়ে প্রকাশ করি, কারণ আছে। তোমরা যারা তৃতীয় অধ্যায় বল সে অধ্যায়টা পড়েছো, তোমরা জানো যে ঘর্ষণ বল কি। ধরো আমি আমার হাতের উপর দিয়ে এই যে আমার যে কলমটা আছে এইভাবে ঠেলে নিয়ে যাব, এটা কি আমি খুব স্মুথলি ঠেলে নিয়ে যেতে পারবো? পারবো না। কিন্তু আমি এদিকে ঠেললে আমার হাতের এখানে ঘষা খেয়ে ওটা একটু বাধাপ্রাপ্ত হবে। এই যে বাধা দানকারী বল, এটারই বলা হয় ঘর্ষণ বল। তো বুঝতেই পারতেছো মূল থিমটা কি। এখন আমাদের এখানে কি কি বলেছে দেখো। প্রথমে বলেছে বলের দ্বারা কাজ 1 কিলো জুল, মানে 1000 জুল। সেটা হয় কিনা আমরা আগে দেখি। তো বল আর সরণের দিক কিন্তু এখানে সেম দিকে, সেক্ষেত্রে দেখা যাবে ওদের দ্বারা কত কাজ হয়। তো এখানে এফ দেওয়া আছে 100 নিউটন, তো এফ 100, আবার এস দেওয়া আছে 10 মিটার। এবং তোমরা যদি আবার জিজ্ঞাসা করি যে কস্তাটা দেবো কিনা, হ্যাঁ কস্তাটা দিলাম। তো যেহেতু সরণও এদিকে আবার বলও এদিকে, তো মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এখানে কি কোনো কোণ কোণ হয়েছে? একই একই তলের উপর একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে 0 ডিগ্রি। এখন কস 0 ডিগ্রির মান কিন্তু আমাদের আসে 1। সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি যে কাজ আসতেছে সেটা হলো 1000 জুল, বা এটাকে আমরা বলতে পারি যে 1 কিলো জুল। তার মানে আমাদের 1 নম্বর অপশনটা রাইট। এরপর আমাদের বলছে যে ঘর্ষণ বল দ্বারা কাজ কত। এটা একটা কনসেপ্ট যেটা কিন্তু আমাদের ঘর্ষণের রিলেটেড নিয়ে আমাদের আলাদা করে দেখানোর কথা, কিন্তু যেহেতু কম্প্যাক্ট ক্লাস, এখানে এমসিকিউর মধ্যে অনেক কিছু দেখা ফেলা হবে, ঠিক আছে, যাতে তোমাদের পরিশ্রম কম হয়। এবং এই শর্ট নোটটা তোমরা করে যাতে পরীক্ষার আগেও মেলা জায়গা থেকে ঘাটাঘাটি করা না লাগে। এই একটা এমসিকিউ দেখে জানি তোমাদের 3টা আর কি থিওরি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তো আমাদের বলছে ঘর্ষণ বল দ্বারা কাজ কত। এখন ঘর্ষণ বল কত বলতো? এফ, এবং এখানে এস হয়েছে কত? 10। সেক্ষেত্রে আমরা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করব। এবার ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউএস, এখানে আমাদের এফ এস গুণ এস হবে। এইবার আমাদের এখানে এফ এস এর মান কত? 10 নিউটন। এস এর মান কত আমাদের? 10। সেখানে আমাদের আলটিমেটলি আসে 100 জুল। 100 জুল কি আছে? হ্যাঁ আছে, এটা রাইট। এখন আমাদের বলেছে নিট কাজ কত। এখন এই নিট শব্দটা দেখে তোমরা অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারো যারা সারা বছর পড়ালেখা করোনি। তো নিট মানে কি? নিট মানে হলো তুমি অনেক কাজ করছো, ঠিক আছে। ধরো এই যে একটা ফুটবলের মাঠ, ঠিক আছে, এই যে একটা ফুটবলের মাঠ, এখানে মনে করো তোমার গোল পোস্ট আছে। এখন এই মাঠের মধ্যে নিয়ে তুমি এই বিন্দু থেকে শুরু করে এরম এরম করে মেলা জায়গায় দৌড়াইছো, দৌড়াই 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 আবার তুমি এখানে আসিছো, একদম এই পয়েন্টে আসিছো। তো তোমার আলটিমেটলি কিন্তু স্মরণ হয়নি, ঠিক আছে, কারণ তোমার আদি অবস্থান শেষ অবস্থান একই। সেক্ষেত্রে তুমি যে এত কাজ করলে এটা নিট ফলাফল আসতেছে 0। একইভাবে ধরো আমি একটা বস্তুর উপরে 10 জুল শক্তি প্রদান করছি, এবং ও আমার উল্টো দিকে, ঠিক আছে, আরো 5 জুল শক্তি দিয়েছে, ঠিক আছে। ধরো তুমি আর তোমার বন্ধু ঠেলাঠেলি করতেছো, তো তুমি তোমার বন্ধুরে দিছো 10 জুল এইভাবে, আবার তোমার বন্ধু তোমার দিছে এদিক থেকে 5 জুল এইভাবে। তো তোমার 10 জুল থেকে 5 জুল কিন্তু ও হচ্ছে অটোমেটিক, মানে অলরেডি এইভাবে অমিট করে দিয়েছে। সেক্ষেত্রে তুমি 5 জুল শক্তি দিয়ে ঠেলতেছো কিভাবে? তুমি দিচ্ছ 10 জুল, ও দিচ্ছে 5 জুল, তো তোমার 10 থেকে ওর 5 তো মাইনাস করা লাগবে, কিন্তু লাস্টে তোমারই কিন্তু 5 থাকে, সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে ঠেলে ফেলা দিতে পারবা।
এটাই হচ্ছে মূলত নিট, যে অনেক হিসাব কিতাব করে মাইনাস টাইনাস করে লাস্টে যেটা বেঁচে থাকে আর কি। বুঝলাম। এইখানে মূলত আমাদের নিট বলতে কি বোঝাইছে? এখানে নিট বলতে আমাদের মূলত বোঝাইছে যে এই যে একটা কাজ, অর্থাৎ যেটা কৃত কাজ, বলের দ্বারা কাজ, আবার এই যে একটা কাজ যেটা হলো ঘর্ষণ বল দ্বারা কাজ। তো তুমি যে এইদিকে কাজ করতেছো, তোমার ঘর্ষণ বলতে তোমার আবার উল্টো দিকে ঠেলতেছে, তাই না? উল্টো দিকে যদি ঠেলে সেক্ষেত্রে তোমার নিট বল এই ক্ষেত্রে আসবে, কারণ তোমার পুরোপুরি সব শক্তি তুমি কাজে লাগাতে পারতেছো না, কিছু শক্তি নষ্ট হচ্ছে ঘর্ষণের কারণে। সেক্ষেত্রে তোমার নিট ফোর্স কত? নিট ওয়ার্ক, নিট কাজ হলো 100 জুল থেকে, যদি 1000 জুল থেকে যদি 100 জুল বিয়োগ করো, কত থাকে আলটিমেটলি? 900 জুল। শেষ। তো সেক্ষেত্রে 900 জুল, হ্যাঁ এটাও কারেক্ট। সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে ঘ। আচ্ছা, বুঝলাম। এরপরে আমাদের এই প্রশ্নটা দেখো কি বলেছে। কোন বস্তুর ত্বরণ না থাকলে, আচ্ছা ত্বরণ না থাকলে মানে কি? ত্বরণ না থাকলে মানে হচ্ছে এ সমান সমান 0। সেক্ষেত্রে কাজ 0 হবে কিনা, দেখি হয় কিনা। আমরা ডাব্লিউ সমান সমান কি জানি? এফ গুণ এস। এখন এফ সমান সমান আমরা জানি এম গুণ এ গুণ এস। সেক্ষেত্রে এই যে এমটা যদি 0 হয়, এম তো এর সাথে গুণ আকারে আছে, তাহলে টোটাল অ্যান্সার কি হবে? টোটাল অ্যান্সার কিন্তু আলটিমেটলি 0 হবে। তার মানে কাজ শূন্য হবে, রাইট। বল শূন্য হবে কিনা? ভাই বল মানে তো এম এ, এখন এম এ আমাদের 0 হয়ে গেছে, সেক্ষেত্রে আলটিমেটলি বল আমাদের 0ই আসবে। এটাও রাইট। আদি বেগ এবং শেষ বেগ, দেখো ভাই ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, বা বলতে পারো বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, যত সময় যাবে তোমার বেগ বাড়তেছে কিনা বা কমতেছে কিনা। যদি বাড়ে তাহলে ত্বরণ, যদি কমে সেটা মন্দন। কিন্তু যদি তোমার ত্বরণ বাড়ে কমে কোনোটাই না, ত্বরণ 0, ত্বরণ 0 মানে কি? তোমার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে তোমার আদি বেগ যা ছিল তোমার শেষ বেগও তাই। দেখো তো তাই আছে কিনা? তাই আছে, এটাও আমাদের রাইট। সেক্ষেত্রে এইটা অ্যান্সার আমাদের পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের আর একটা কনসেপ্ট আসবে। আচ্ছা, তো আমরা অধ্যায়ের একেবারে ভিতরে ঢুকে গেছি। শুরুর দিকের গেট ছিল ওই বল কাজ সরণ যা দেখালাম ওইগুলো। এখন আমরা মেন অধ্যায়ের ভিতরে। তো মেন অধ্যায়ের ভিতরে আমরা এবার শক্তি সম্পর্কে জানবো। ঠিক আছে, আমাদের অধ্যায় নাকি কাজ শক্তি ক্ষমতা, কাজ সম্পর্কে তো আমরা বুঝে গেলাম। এবার শক্তি মানে কি, যদি আমি সংজ্ঞা দিয়ে বুঝাই, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শেষ। মানে তুমি যে কাজটা করতে পারতেছো, এই ক্ষমতাটাই বলে হচ্ছে শক্তি। একেবারে স্বাভাবিক ভাষায় যদি বুঝাই, বইয়ের ভাষা থেকে বের হয়ে, ধরো আমি এই যে কলমটা নিচে ফেলালাম এবং নিচ থেকে আমি কলমটা আবার এই যে উপরে তুললাম। বলো, আমার গায়ে যদি একেবারে শক্তি না থাকতো, আমি যদি দুর্বল হতাম, আমি কি কাজটা করতে পারতাম? পারতাম না। তার মানে এই কাজটা যে আমি করলাম, আমার শক্তি খরচ হয়েছে এখানে। তার মানে আমার বডির ভিতরের এনার্জি এই কাজে আমি ডাইভার্ট করছি বা কনভার্ট করছি, যাই বল এইটা। তো এখন মূলত আমরা এই কাজ সম্পর্কে জানবো। তো কাজ সম্পর্কে জানতে গেলে আমি কোনো আহামরি পেঁচালে যাবো না, খুব স্বাভাবিক ভাষায় সহজে বলবো, কারণ তোমরা অলরেডি জানো, যেহেতু কিছুদিন পরে এসএসসি দিবা, সবকিছুই জানো তোমরা। ধরো এখানে এই যে আমি মাটি চিন্তা করলাম, ঠিক আছে, এই যে মাটি, এখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুকে ধরে যদি আমি এইভাবে উপরে টানি, অর্থাৎ আমি যদি একে এই অবস্থায় টেনে নিয়ে যাই, মাটি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাই, এটা এম ভরের একটা বস্তু, তাহলে এর মধ্যে কিছু এনার্জি জমা হয়। সেটার প্রমাণ কি? তুমি যদি এখান থেকে এটা ছেড়ে দাও, ওটা খুব স্পিডে নিচে পড়বে, পড়বে তো, তাই না? আচ্ছা, তার মানে এর মধ্যে একটা এনার্জি অলরেডি, তুমি ওর ভিতরে এনার্জি ঢুকাই ফেলিছো। এই যে কলমটা আমি যে এতক্ষণ ধরে উপরে ধরে রাখছি মাটির, এর ভিতরে একটা এনার্জি আছে। তো এনার্জিটাকে কি বলা হয়? একে বলা হয় বিভব শক্তি। তো বিভব শক্তি তাহলে আমরা সংজ্ঞা কি বলতে পারি এখানে? যে আমরা বিভব শক্তি সমান সমান আমরা বলতে পারি এম জি এইচ। এটাই মূলত বিভব শক্তি, কোনো বাড়তি পেছালে যাবো না। এখানে এম এর পরিচয় কি? এম এর পরিচয় হলো এই বস্তুর ভর। জি মানে তো সবাই জানো অভিকর্ষজ ত্বরণ। এইচ মানে হচ্ছে কতটুকু উপরে ওঠানো হয়েছে। একটা কথা বলে রাখি, যারা এসএসসি 26 অর্থাৎ কিছুদিন পরে পরীক্ষা দিবা, তোমরা তো ভিডিওটা দেখতেছো, কিন্তু এই ভিডিওটা যদি কোনো এসএসসি 27 ব্যাচের অথবা 28 ব্যাচের কারোর সামনে পড়ে, তুমি এই ভয় পেও না যে এটা হচ্ছে একেবারে এসএসসি এর আগে দেখতে হবে, সাজেশন শর্ট যেহেতু বলেছে এসএসসি এর আগে দেখবো, তো একেবারে এসএসসি পর্যন্ত ওয়েট করি। এই কাজ ভুলেও করবা না, কারণ এই ক্লাসটা এমন ভাবে কম্প্যাক্ট করা, তোমাদের যাদের এসএসসি 27 বা 28 আছে, তোমরা যারা দ্রুত সিলেবাস শেষ করতে চাও, আমার চ্যানেলের এই ক্লাসগুলো যদি দেখো, তোমাদের সিলেবাস খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। কারণ এই ক্লাসটাতে কিন্তু আমি থিওরি বাদ দিইনি ভাই, ম্যাথ করার জন্য যা যা থিওরি লাগে সবকিছু করছে, যেহেতু এসএসসি 27 আর 28 তোমাদের সামনে যদি ক্লাসটা পড়ে, তোমরাও দেখবা ভাই, কারণ এটা ক্লাসটা তোমাদের জন্য। বুঝলাম। গেল বিভব শক্তি গেল। এবার আমাদের একটা কনসেপ্ট আছে যে গতি শক্তি কি। গতি শক্তি কি, ধরো একটা বস্তু আছে এম, ঠিক আছে, এম ভরের একটা বস্তু আছে। এই বস্তুটারে আমি অনেক জোরে চেলে মারছি। ধরো তোমরা যারা ক্রিকেট খেলো, বল এভাবে চেলে মারো না, ওইভাবে চেলে মারছো, এবং চেলে মারার ফলে তোমাদের যে বেগ আছে, ওই বেগটা, ধরো একটা কিছু একটা বেগ আছে, একটা নির্দিষ্ট বেগ ভি, সেই বেগে তোমরা চেলে মারছো ভেলোসিটিতে। সেক্ষেত্রে তুমি যে চেলে মারছো, যে আকাশে উঠতেছে, একটা কাজ হচ্ছে না, তো এই কাজটা করার জন্য একটা শক্তি দরকার না, এই শক্তিটার নাম হচ্ছে গতিশক্তি।
শেষ। তো গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা যদি লিখি গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, শেষ। কোনো অতিরিক্ত পেছালে আমরা যাবো না, এটা আমাদের গতিশক্তি। আচ্ছা, এখন তোমাদের একটা কনসেপ্ট করাবো যেটা স্বাভাবিকভাবে শক্তি রিলেটেড থিওরি পড়ানোর সময় কোনো স্যারই করায় না, বাট আমি করাচ্ছি কারণ এই রিলেটেড তোমাদের ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এই কারণে, যেহেতু কম্প্যাক্ট ক্লাস দেখানো লাগবে। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখাই, এই যে এখানে রাখলাম। তোমরা সবাই যারা 3 অধ্যায় পড়ে আসছো তারা ভরবেগের সাথে পরিচিত আছো। ভরবেগ কি? ভরবেগ হলো যে পি দিয়ে প্রকাশ করা হয় ভরবেগকে। এই যে ভর, এই যে বেগ, শেষ। ভরবেগ, এটাই ভরবেগ, এখানে আর বাড়তি কোনো পেঁচাল নেই। এখন আমাদের পরীক্ষায় অনেক সময় এই ভরবেগের সাথে আমরা একটা এমসিকিউ দেখবো একটু পরে, যে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক স্থাপন করতে হয় আমাদেরকে। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? অনেক সময় তোমরা যখন পরীক্ষায় দেখবা যে ভরবেগের সাথে ভরবেগ দেওয়া আছে, আবার তোমার গতিশক্তি দেওয়া আছে, এই রিলেটেড তোমাদের সম্পর্ক স্থাপন করতে বলে, সেক্ষেত্রে আবার রিলেটেড ম্যাথও আসে। তো সেক্ষেত্রে তোমরা আবার ঘুরাই ফেলো যে ভরবেগ হচ্ছে 3 অধ্যায়ের জিনিস, আবার গতিশক্তি 4 অধ্যায়ের জিনিস, তো এই দুটোর মধ্যে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করবো? তার মানে এটা মনে হয় হাই লেভেলের অঙ্ক, এটা আমাদের জন্য না। এই ভুল কখনোই করা যাবে না, কারণ এটা খুবই ইজি একটা জিনিস। এই ক্লাসটা দেখো, এই ক্লাসে আমি এখনই দেখাই দেবো, এই জিনিসটা তোমরা পারবা। ভালো করে খেয়াল করো, গতিশক্তি সমান সমান আমরা কি জানি? বলে রাখি, গতিশক্তিকে অনেক সময় ভি এইভাবে দিয়ে ভি দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় করা হয়। আচ্ছা, এটাকে এইভাবে না প্রকাশ করে ই কে দিলে সব থেকে ভালো হয়, কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি সমান সমান আমরা দেখতেছি কি, যে হাফ এম ভি স্কোয়ার, এইটুকু আমরা দেখছি। এম ভি আছে, তার মানে ভি এখানে স্কোয়ার, মানে কি ভি কয়টা আছে বলো তো? ভি দুইটা আছে, ভি দুইটা আছে। আমি যদি এখানে এই দুইটা মুছে দিয়ে ভি এর সাথে গুণ আকারে লিখি, আমি কি কোনো অপরাধ করছি? আমি কোনো অপরাধ করিনি। এবার এই এমভিটাকে আমি এভাবে একটু ব্র্যাকেটে বোরখা পড়াই দিলাম, ঠিক আছে? এখন এই এমভি মানে কি দেখো তো? এমভি মানে কিন্তু পি। আলটিমেটলি আমি এখান থেকে কি বলতে পারি, যে হাফ পি ভি। পিটা এখানে হলো ভরবেগ, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আলটিমেটলি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি আসতেছে? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আসে পিভি বাই 2, শেষ। আর কিছু নেই, এই রিলেটেড সম্পর্ক আসতে পারে। আচ্ছা, আরো একভাবে সম্পর্ক হয়, ওটা আমরা ওই একটু পরে করাবো, তখন দেখো। আচ্ছা, এখান থেকে একটু দেখে নিই। আচ্ছা, তো ভরবেগের সাথে গতিশক্তি এখান থেকে একটা সম্পর্ক আসে, এটা একটা সম্পর্ক হিসেবে তোমরা মনে রাখবা। কিন্তু এখানে আরো একভাবে সম্পর্কটা বানানো সম্ভব, সেটা কিভাবে চলো আমরা দেখি। একটু পরে এমসিকিউতে দেখাতে চাইছিলাম, কিন্তু এখানেই দেখাই দেওয়া ভালো। আচ্ছা, এটা এখানে রাখি, হ্যাঁ এখানে রাখলে হচ্ছে। সেটা কিভাবে ভালো করে দেখো। আমরা গতিশক্তি সমান সমান কি জানি, যে হাফ এম ভি স্কোয়ার, এটা জানি। এখন এখান থেকে আমি যদি এইভাবে হাফ ভিটা এখানে রাখি, আর এম ভি মানে কি? এম ভি মানে পি, এটা আমি বানাতে পারি। আচ্ছা, এবার এখান থেকে আমি ভি সমান সমান আরেকটা জিনিস বানাতে পারি, ভালো করে দেখো। এখান থেকে তুমি পি সমান সমান কি জানো? এম ভি। এখান থেকে কি আমি বা দিয়ে লিখতে পারি যে ভি সমান সমান পি বাই এম, এটা কিন্তু আমি লিখতে পারি, কোনো ভুল করিনি, ঠিক আছে? আচ্ছা, এটা করার একটা কারণ আছে, একটু পরে বলবো আমরা। আচ্ছা, তো এখান থেকে ভি মানে আমরা লিখতে পারি পি বাই এম, লিখতে পারি, পারলাম। এর সাথে আবার পি গুণ আকারে আছে। আলটিমেটলি আমরা ই কে সমান সমান কি পাচ্ছি দেখো, আমরা ই কে সমান সমান পাচ্ছি পি আর পি গুণ হয়ে যাবে পি স্কোয়ার, নিচে থাকবে 2m। এটা আমাদের আরো একটা সম্পর্ক, বুঝলাম? এইগুলো দেখানোর উদ্দেশ্য কি? এগুলো দেখানোর উদ্দেশ্য এগুলো তোমাদের পরীক্ষায় আসে। এখানে ভালো করে খেয়াল করো, এখানে আমি যেটা দেখাইছি এটা হলো যে গতি শক্তির সাথে ভরবেগের সম্পর্ক, এবং সেখানে ভি আমাদের উপস্থিত থাকবে, বুঝলাম? এখন আরেকটা আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, এবং সেই সাথে সেখানে আমাদের এম থাকবে, বুঝলাম? এই দুইটা সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা টোটাল কয়টা জিনিস পেলাম? আমরা 4টা জিনিস পেলাম, যে গতিশক্তির সাথে ভরবেগ, গতিশক্তির সাথে ভরবেগ আবার ভর, আর এই দুটা, শেষ। এই স্লাইডটাতে, এই পার্টিকুলার স্লাইডটাতে তোমাদের যে কতখানি বেসিক আগাইছে তোমরা কল্পনাও করতে পারবা না, তোমরা বুঝবা না, কিন্তু কিছুক্ষণ পরে আমি যখন এমসিকিউ করবো তখন তুমি বুঝবা। আচ্ছা, তো দেখি এরপরে কি আছে আমাদের এমসিকিউতে। আচ্ছা, বলেছে নুলা নাকি লুনা 0.2 কেজি ভরের। আচ্ছা, এম অ্যাপ্রোচটা খেয়াল করবা, আমার এই ক্লাসের বিশেষত্ব কিন্তু হচ্ছে এই অ্যাপ্রোচ গুলো। আমার ক্লাসের এমসিকিউ ম্যাথ গুলো কিছু কমন আসবে না, কিন্তু অ্যাপ্রোচ গুলো থেকে তুমি যেখান থেকে ম্যাথ দিক না কেন তুমি পারবা করতে। তো 0.2 কেজি এম,
ভরের একটি নিচতলা থেকে 4 মিটার উচ্চতায় দোতলায় ওই স্থানে ফিরে, মানে দোতলায় গেছিল, যে ওখান থেকে আবার ফিরে আসলো। তার মানে আলটিমেটলি বোঝাচ্ছে যে লোনা, এই যে লোনা ও 200 গ্রাম ভরের 0.2 কেজি মানে 200 ভরের একটা বস্তু নিয়ে এই যে 2 তলায় গেছিল, এখানে গেছিল, এখান থেকে এই গেছিল, লাফ মেরে জানি সিঁড়ি দিয়ে গেছে, যে আবার এখানে ব্যাগ আসছে। তাহলে বলো ওর আদি অবস্থান কোথায়, অন্ত অবস্থান কোথায়, মানে শেষ অবস্থান কোথায়? আদি অবস্থানও এখানে, আবার শেষ অবস্থানও একই জায়গায়। তার মানে কি ওর আলটিমেটলি যে সরণটা কিন্তু আসছে 0। তো সরণ যদি 0 হয়, ও কি কোনো কাজ করেছে? ওই যে একটা বিখ্যাত গল্প আছে আমাদের, যে একটা দারোয়ান আছে, সারাদিন বাসার নিচে বসে থাকে, মাস শেষে বেতন নেই। কিন্তু সে যদি ফিজিক্স পড়াশোনা করতো, সে জানতে পারতো যে সারাদিন আসলে সে কোনো কাজই করে না, কারণ সারাদিন সে একই জায়গায় বসে থাকে, কোনো জায়গায় কাজে গেলেও কাজ সেরে এসে আবার একই জায়গায় বসে, আলটিমেটলি কাজ শূন্য। তো এখান থেকেও আমরা বলতে পারি যে তার কৃত কাজ আলটিমেটলি 0, আমাদের কোনো পেঁচালের দরকার নেই। এখানে মূলত এই সরণ 0 কিভাবে এই বেসিকটা দেখানোর জন্য বললাম, মানে করলাম ম্যাথটা। একটি বস্তুর বেগ, এটা একটা ভালো প্রশ্ন। এই যে তোমাদের যে আতঙ্কের কথা বললাম না, এই যে সে আতঙ্কগুলো, যে সম্পর্কের ম্যাথ তোমরা পারো না করতে, এই বলছে একটি বস্তুর বেগ বেগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে। তার মানে বলেছে যে একটা বস্তুর যে গতিশক্তি m/m² এবং ভরবেগ মানে হচ্ছে mv, এটা কখন সমান হবে, বেগের মান কত হলে এটা সমান হবে। তো তুমি স্বাভাবিকভাবে এখান থেকে বের করে ফেলতে পারবা। দেখো এখান থেকে যে 2 আর m আর m কাটাকাটি হয়ে যায়, গেল। এখানে 2টা ভি আছে, এখানে একটা ভি আছে, তো এখান থেকে এভি আর এভি কাটাকাটি হয়ে যায়, যাই। তো এখানে থাকে আলটিমেটলি এখানে 1 থাকে, আর এখানে থাকে মূলত v/2 যে 1। আলটিমেটলি আমাদের ভি সমান আসে 2 মিটার/সেকেন্ড। অ্যান্সার কত? 2 মিটার/সেকেন্ড। এই যে দেখো, শেষ। কোন গতিশীল বস্তুর গতিশক্তি, খুবই সুন্দর একটা অঙ্ক। এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু প্রায় আসে, এবং এটা তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা একসাথে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের বলেছে দেখো, কোন গতিশীল বস্তুর গতিশক্তি, তার মানে ভি 27 গুণ হবে যদি বস্তুর কি, অনেক কিছু দেওয়া আছে। তো দেখো কোন বস্তুর আগে গতিশক্তি ছিল এত ভি, এবং পরে তার গতিশক্তি হয় ভি প্রাইম। এখন আমাদের বলেছে ভি প্রাইম কখন আগেরটা 27 গুণ হবে, কখন হবে দেখি। তো ভি প্রাইম 27 গুণ হবে, কার হবে? আগেরটার। আগেরটার হচ্ছে ভি, আগেরটার 27 গুণ হবে, এটাই মূলত বুঝাইছে। এখন দেখো এখান থেকে হাফ এম, এম তো ভাই চেঞ্জ হবে না, ভি স্কোয়ার এরকম আছে মনে করো, এখানে আছে 27, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কাটাকাটি তোমরা বলেও করো না, কারণ এখানে কিছু না কিছু পরিবর্তন করা হবে। তো সেটা আমরা এইভাবে না দেখি, একটু অন্যভাবে দেখো। দেখো গতিশক্তির মধ্যে কি আছে আগে সেটা আমরা বুঝি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো এখন এর মধ্যে এটারই আমরা যে কোনো ভাবে চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে আলটিমেটলি যেটা আসবে সেটাই। তো কি কি আমরা চেঞ্জ করতে পারি? এখানে আমরা ভর চেঞ্জ করতে পারি আর বেগ চেঞ্জ করতে পারি, তাই না? আমরা আগের ওইটা যদি আবার লিখি, এখানে এই যে হাফ এম প্রাইম ভি প্রাইম হোল স্কোয়ার, আর এখানে 27 গুণ হাফ এম ভি স্কোয়ার। এখন আমাদের যে কোনো ভাবে এই পাশে এমন কিছু পরিবর্তন করা লাগবে যাতে আলটিমেটলি 27 আমাদের অ্যান্সার থাকে। এখানে হাফ অপশন তো আগেই কেটে যায়। এবার এখানে দেখো অপশন অনেক কিছু বলা আছে আমাদের, তো এখানে সব থেকে বলা হয় অপশন টেস্ট করে নেওয়ার, সেটাই উপকার। কারণ দেখো ভর 9 গুণ, তার মানে হাফ, ভর আমাদের বলেছেন 9 গুণ, আর বেগ 3 গুণ। এখন বেগ 3 গুণ মানে হচ্ছে 3v তার হোল স্কয়ার, সেক্ষেত্রে আমাদের 9m, আর এখানে 3 3 9 আবার 9, তাহলে 9 গুণ কিন্তু আমাদের 81 হয়ে যায়, তার মানে আমাদের গতিশক্তি 81 হয়ে যায়। এটা রং। এখানে বলেছে ভরবেগ 3 গুণ, ভরবেগ মানে এইটা, এটা 3 গুণ, এটা 3 গুণ করলে তো মেলা জটিল হিসাবে চলে যায়, 3 3 9, 9 গুণ হয়ে যায়, যদি হয়, হবে না, তাহলে এইটা বল। 3 নম্বর আমাদের বলছে দেখো ভরবেগ প্রত্যেকটিকে 3 গুণ, তো প্রত্যেকটিকে 3 গুণ করলে কি হয়? আমরা যদি এখানে দেখি, আমরা আমাদের ভরটাকে 3 গুণ করবো এবং আমাদের বেগটাকেও 3 গুণ করবো। এখানে আর প্রাইম হবে না, এখানে শুধু ভি। আর এই পাশে মনে করো 27, এই পাশে এম ভি স্কোয়ার আছে, দেখি কাটাকাটি কোনোভাবে করতে পারি কিনা। এখানে দেখো 3 তিরিকা কত হয়? 3 তিরিকা কিন্তু হয় 9, 9 সাথে যখন তুমি আবার 3 গুণ করবা, 3 গুণ 27, এই যে মিলে গেছে। তার মানে এখানে আমরা বলতে পারি 27 এম ভি স্কোয়ার। তার মানে দেখো এই পাশ থেকে আর এই পাশ থেকে এটা কাটাকাটি হয়ে যায়, 27 সমান সমান 27। তার মানে আমরা এখানে কি করছিলাম ভালো করে খেয়াল করো, এখানে অপশন টেস্টের খেলা, আর কিচ্ছু না। আমরা ভরটাকে দ্বিগুণ করছি, বেগটাকে 3 গুণ করছি, আর ভরটাকেও 3 গুণ করছি, করলে আলটিমেটলি আমাদের দেখতেছি যে আমাদের 27 গুণ হয়ে গেছে। তো পরীক্ষা এইভাবে অপশন টেস্ট করে করবা, তাড়াহুড়ো করার দরকার নেই, মিলে যাবে, ঠিক আছে, মিলে যাবে। আচ্ছা, আমাদের অ্যান্সার গ। আচ্ছা, এরপরে আছে একটা, হয়ে গেল। আচ্ছা, 500 কেজি ভরের ভর দেওয়া আছে, একটি বস্তুর এত বেগে চলছে, বস্তুটিকে এত মন্দন করা হলো। মন্দন মানে কি? অর্থাৎ ত্বরণ তার নেগেটিভ আছে, তার মানে তার সময়ের সাথে সাথে বেগ কমে যাবে। সৃষ্টি করলে 10 সেকেন্ড পরের গতিশক্তি কত হবে? আচ্ছা, গতিশক্তি মানে কি জানো তুমি?
ই কে সমান সমান তুমি জানো যে হাফ এম ভি স্কয়ার। বলো তুমি কি কোনো বস্তুর গাছ জোরে ওর ভর কমাতে পারবা? আমার গাছ থেকে মাংস না কাটা পর্যন্ত তুমি আমার ভর এক চিমটি পরিমাণ কমাতে পারবা না। ঠিক আছে, তো এখানে আমরা বুঝতে পারতেছি যে ভর এটা কনস্ট্যান্ট, আবার হাফও কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। সেক্ষেত্রে তুমি পরিবর্তন যদি করতে চাও তুমি একমাত্র ভি অর্থাৎ বেগ পরিবর্তন করতে পারবা। আবার এখানে বলেও দিয়েছে মন্দন, তার মানে বোঝাই যাচ্ছে তার মন্দন হয়েছে অর্থাৎ তার বেগের পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? আমরা মূলত এখানে তার শেষ বেগটা বের করবো যে 10 সেকেন্ড ধরে যে মন্দন হয়েছে, মন্দনের পর তার শেষ বেগ কত। তো ইউ সমান সমান কত? 20 মিটার পার সেকেন্ড। এ সমান সমান আমাদের বলেছে যে 0.5 মিটার পার সেকেন্ড। আর আমাদের সময় টি বলে দিয়েছে যে 10 সেকেন্ড। আমাদের শেষ বেগ ভি বের করা লাগবে। তো আমরা জানি, এখানে লিখি, জানি ভি সমান সমান ইউ মাইনাস এটি। এরকম একটা সূত্র তোমরা কিন্তু জানো। মাইনাস দিলাম কারণ কি, এখানে মন্দন আছে, তো মন্দনের কারণে এই মন্দন মানে কিন্তু, আচ্ছা এখানে একটা মাইনাস আছে এই কারণে মাইনাস দিয়ে দিছি। ইউ এর মান কত? 20, এ এর মান হচ্ছে আমাদের 0.5, আর টি এর মান আমাদের 10। এখন এখান থেকে আলটিমেটলি 10টা যদি তুমি 0.5 মানে হাফ ভাগ করো, 5 আসে, 20 থেকে যদি 5 বিয়োগ করে দাও তোমার আলটিমেটলি আসে 15 মিটার পার সেকেন্ড। এটা তোমার আসে। আচ্ছা এবার তোমার আসলে চাইছে কি, প্রশ্ন চাইছে যে, তারা এখানে প্রশ্ন চাইছে যে এর গতি শক্তি কত হবে। এইবার তুমি লিখতে পারো আবার গতি শক্তি ই কে সমান সমান হাফ এম কত ভাই, এম 500 কেজি, 500 ভি স্কয়ার, ভি কত তার 15। এটা এটা করলে যা আসে তাই, কত আসে আমরা একটু দেখি ক্যালকুলেটরে। 0.5 গুণ 500 গুণ 15 স্কয়ার। আচ্ছা ইঞ্জিনিয়ারিং মোডে করলে এটা, তার মানে আমাদের আনসার আছে ক। ক্যালকুলেটরের কাজ ক্যালকুলেটর করে নিবা হয়ে যাবে। আচ্ছা এরপর আমাদের কি আছে দেখি। এখানে কিন্তু সহজ একটা জিনিস তোমাদের দেখানোর একটা উদ্দেশ্য আছে। একটা দৌড়বিদের মানে যে দৌড়াই রানার, তার রানার কবিতার ওই রানার না, তো ওটা ধরলে হয়। আচ্ছা 60 কেজি ওয়াট মানে এম। এখন দৌড়বিদ এত সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত? ভাই গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কয়ার। এম আমাদের দেওয়া আছে কোথায়, এই যে এম 60 কেজি, ভি আমাদের বের করা লাগবে। তো ভি মানে কি ভাই বলতো, এই যে 2 অধ্যায় গতি অধ্যায়ের বেসিক। ভি মানে হলো সময়ের সাথে কোনো বস্তু কত দূরত্ব অতিক্রম করছে বা তার দূরত্ব পরিবর্তনের হার, অর্থাৎ ভি সমান সমান এস বাই টি। তোমরা জানো, তো এস তোমাদের দেওয়া আছে 100, টি তোমাদের দেওয়া আছে 12.5। এখান থেকে তোমরা একটা ভি পাবা মিটার পার সেকেন্ড। এখন ওই ভিটা যখন পাবা, ভিটা তোমরা মানটা এখানে বসাই দিবা, বসাই দিলে অ্যান্সার শেষ, অ্যান্সার কিছু একটা চলে আসবে। এটা আমার মনে হয় না করে দেওয়ার দরকার আছে, এটা আমরা এইচ ডাব্লিউ দিতে পারি। তো এটা তোমাদের এইচ ডাব্লিউ। তো আমাদের আরেকটা এমসিকিউ আসছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং সেই সাথে ইম্পর্টেন্ট। কি বললাম এটা, আচ্ছা যাই হোক, বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পেয়েছে, বুঝলাম, এবং গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। এই ধরনের প্রশ্ন তোমরা দেখা থাকে সাথে সাথেই ভাবো আগে যে ভাই ভরবেগ তার মানে 3 অধ্যায়ের কনসেপ্ট, গতিশক্তি বৃদ্ধি পেয়েছে তার মানে 4 অধ্যায়ের কনসেপ্ট, তার মানে অনেক কিছু বেঁচে আমি ভাই পারবো না ভাবছি। এরকম করা যাবে না। ঠিক আছে, প্রশ্ন খেয়াল করে দেখবা, করা শুরু করবা। যেহেতু প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাইম পাও ফিজিক্সে, ধরো 1 মিনিট না 1 মিনিট থেকে একটু কম পাও, তো ওইটুক টাইম অন্তত ব্যয় করো ভাই, চেষ্টা করে দেখো, শুরু করে দেখো, না হলে তো হলোই না। ঠিক আছে, নেই মামা থেকে কানা মানা ভালো, নেই মামা থেকে কানা মামা ভালো। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি যে আমাদের ভরবেগের সাথে আমি গতিশক্তি তোমাদের কিছু কনসেপ্ট শিখাইছিলাম এখানে একটু আগে, এই যে এটা আমরা শিখাইছিলাম তোমাদের, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা এই সম্পর্কটা একটু ইউজ করি, দেখি কাজে লাগে কিনা। এইটা তোমরা তখন ইউজ করবে যখন তোমাদের বেগ সম্পর্কে বলা থাকবে, তাছাড়া ইউজ করবা না। এইটা আমরা দেখি কিছু করা যায় কিনা। কোনটা জানো, এটা দেখো, আমরা আমাদের সম্পর্ক কি জানি যে ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। এখন এম কিন্তু কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট না, নাহলে আমরা ওই সম্পর্কটাই নিতাম। এম কনস্ট্যান্ট বিধায় এটাকে আমরা ধ্রুব ধরে কিছু কাজ এখানে করতে পারি। কি দেখো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে 1/2m বি পি স্কয়ার। এখন এই যে টোটাল টুকু এটা কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এটা পরিবর্তনশীল নয়। এটা কি নয়, এটা পরিবর্তনশীল নয়। সেই ক্ষেত্রে আমাদের কি আসে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার বলতে পারি। এখন এখান থেকে আমরা কি বলতে পারি যে ই কে 1/p1 স্কয়ার ইজিক্যাল টু ই কে 2/p2 তার হোল স্কয়ার। হ্যাঁ ভাই, এটাও বলতে পারি, কারণ যে
এটার সম্পর্ক সমানুপাতিকের। এখান থেকে আমরা কি বলতে পারি যে ই কে টু বাই ই কে ওয়ান ইজ ইকাল টু পি ওয়ান স্কোয়ার বাই, না পি ওয়ান না, কি লিখলাম, এটা অবশ্যই চলে যাবে, এটা নিচে নামে আসছে, এই যে নিচে নামে আসছে, সেক্ষেত্রে পি টু হোল স্কোয়ার বাই পি ওয়ান হোল স্কোয়ার, এইটা ভাই আমাদের আসে। আচ্ছা, তো এই সম্পর্কটা আমরা পেলাম, এই সম্পর্কটা একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা আমরা দেখি একটু কিছু করা যায় কিনা। এই যে একটা সম্পর্ক বক্স করে দিই, এটা তোমরা খাতায় মনে করো খুব সুন্দরভাবে নোট করবে, কারণ এই রিলেটেড এমসিকিউ তোমাদের এসএসসি আসতে পারে। একটা জিনিস সবসময় মনে রাখবা, শর্ট সিলেবাসে অধ্যায় কম, এর অর্থই না যে কষ্ট কম করবা তার মানে, ঠিক আছে, তাহলে অন্য অন্য ব্যাচের সাথে বৈষম্য হয়ে যায়। যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের পরিশ্রমটাও করা লাগবে বেশি। বুঝলাম। এখান থেকে আমরা কি পাই, যা পাই পরে দেখতেছি। আমাদের বলেছে 20% ভরবেগ বৃদ্ধি পাইছে। এখন বৃদ্ধি পাওয়া মানে কি, ধর 20% যদি বৃদ্ধি পাই, ভরবেগ আগে ছিল ধরো পি, এখন হয়ে যাবে পি প্রাইম। তো পি প্রাইম আসলে কত, আমরা এটা একটু বের করার চেষ্টা করবো। বলেছে 20% বৃদ্ধি, তার মানে আগে ছিল কত, আগে ছিল পি, এখন 20% বৃদ্ধি পাইছে। এখন কার 20% ভাই, আগেরটার 20% অবশ্যই। তো আগেরটার পি ওর 20% যদি আমরা করি, আমাদের এখান থেকে আসে যে পি প্লাস 0.2 পি, আলটিমেটলি এখান থেকে আমাদের পি প্রাইম সমান সমান আসছে 1.2 পি, এটা আমাদের আসে। তো এইটুকু আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, বুঝলাম। এইবার আমরা কি করব, ভালো করে বুঝো। আমরা বলেছে আমাদের যে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পায়, এখানে যখন শতাংশ বলবে তার মানে এখানে পার্সেন্টের হিসাব আছে, কিন্তু এখানে আবার বৃদ্ধিও বলে দিছে। যদি বলতো গতিশক্তি আগের থেকে কতটুকু বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বা আগের তুলনায় কত শতাংশ বেড়েছে, এটা বের করতে বললে আমি অন্য কাজ করতাম। কিন্তু এখানে বলছে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পায়, তার মানে আগে বৃদ্ধিটা বের করবো আমরা, কতটুকু বৃদ্ধি পায়, ওইটার এবার শতাংশ করবো। দেখি কতটুকু, কি দেখি। আচ্ছা, তোমরা আর একটা স্লাইড নেবো না, এখানে হয়ে যাবে সম্ভবত, এখানে হয়ে যাবে। আমরা যদি এখানে করি, ঠিক আছে, এখানে যদি করি, ভালো করে দেখো, গতিশক্তি আগে ছিল কতটুকু, এখন হয়েছে কতটুকু, এরকম। তো গতিশক্তি আগে ছিল হচ্ছে ই কে 1, এখন হয়েছে ই কে 2, বুঝলাম। এখন ই কে 2 মানে কি বলো, P2² বাই 2m, কোনো ভুল আছে, কোনো ভুল নেই। আবার ই কে 1 সমান সমান কি, P1² বাই 2m, কোনো ভুল নেই। এখন P2² মানে কি, 1.2 P² বাই 2m, কোনো ভুল নেই। আর এটা তো এটাই আছে, তাই না? তো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, দেখো এই জিনিসটা, তাই না? বুঝলাম। এবার আমাদের মেন টার্গেট কি, মেন টার্গেট হচ্ছে গতিশক্তির পরিবর্তন কত শতাংশ হয়েছে, শতাংশটা বের করবো। শতাংশটা কিভাবে বের করবো, ভালো করে দেখো। শতাংশ বৃদ্ধি, ঠিক আছে, এখানে লিখলাম অতএব, আচ্ছা এখানে না লিখে আমরা এখানে লিখি, এখানে অতএব বৃদ্ধি, বৃদ্ধি হলো ডেল ই কে বাই ই কে 1। ডেল ই কে মানে কি জানো, গতিশক্তির পরিবর্তন। এবং যেহেতু শতাংশ বলেছে, আমরা এখানে 100% লাগাই দেবো, মানে 100%-এর মধ্যে তো হিসাব কিতাব করা হয়। সেক্ষেত্রে এবার ই কে মানে সমান সমান কি, দেখো ই কে সমান সমান কিন্তু আমাদের যে ই কে 2 মাইনাস ই কে 1, এটাই তো বৃদ্ধি, তাই না, আগেরটা থেকে পরেরটা। এখানে আমরা লিখতে পারি যে ই কে 1 বাই ই কে 1, সাথে 100% আছে, বুঝলাম। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, যদি তুমি এভাবে আলাদা করে দিতে চাও, যে এই মাঝখানে বাইটা রাখবা না, দুই পাশে আলাদা করে দেবা, সেক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি যে ই কে 2 বাই ই কে 1 মাইনাস, এখানে থাকে 1, কারণ কি ই কে 1 দুটার সাথে ভাগাকারি হবে। তো ই কে 1 এর সাথে ই কে 1 ভাগ করলে তো 1 থাকে, একই জিনিস দিয়ে ভাগ করতেছো দুইটারে। আচ্ছা, এইটুকু জিনিস ভাই পারা উচিত এসএসসি তে। তো 1, এই যে ব্র্যাকেটে দিলাম, এখানে 100% লাগাই দিলাম। আচ্ছা, তো বাকিটুকু কোথায় করবো, বাকিটুকু এখানে, ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এই লাইনে গেছে, বুঝে দিলাম। আচ্ছা, তো ই কে 2 বাই ই কে 1 মানে কি, দেখো P2² বাই P1², দেখো আমরা কিন্তু এই কাছাকাছি চলে আসতেছি অলরেডি। তো আবার P2, আচ্ছা আগে আস্তে আস্তে লিখি, P2² বাই P1², এই ই কে 1 মানে আবার -1 দিয়ে দিলাম, যা আছে তাই 100%। এইবার এটা সমান সমান কি আমাদের, দেখো P2² বাই P1², যদি তুমি একটার সাথে একটা ভাগ করো, সেক্ষেত্রে আমাদের কি আসে, বা তুমি যদি এখান থেকেও দেখো যে P2, এই যে P2², এটার প্রাইম না ধরে যা ইচ্ছা ধরো। আচ্ছা, তো এইটা তো 1.2 P1 তার হোল স্কোয়ার বাই, তুমি যদি এটার সাথে এটা ভাগও করে দাও, একই জিনিস আসবে, P1² -1 ব্র্যাকেটে 100%। এখান থেকে যদি স্কোয়ার করো, স্কোয়ার করে যদি বিয়োগ ফিয়োগ যা ইচ্ছা করো, আলটিমেটলি এখান থেকে তোমাদের আসবে 1.44, এর মুখে মুখে করা যায় -1।
গুণ আছে 100%, এখান থেকে আসে 0.44 ইন্টু 100%, তো আলটিমেটলি আসে হচ্ছে 44%। এটাই ভাই আমাদের অ্যান্সার। একটু পেঁচা লাগছিল, আমি নিজেও পেঁচা খেলছিলাম। যাই হোক, এই তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এটা যদি তুমি ইজি মিডিয়াম হার্ড ক্যাটাগরি করতে বলো, এটা আমি হচ্ছে এসএসসির জন্য অনেকগুলো স্টার দেবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ ছিল। বেশিরভাগ ঘুলাই ফেলতে, কিন্তু ঠিক আছে আমিও যে কম মানে ঘুলাইছি তা না, আমিও ভালোই ঘুলাইছি, কিন্তু মোটামুটি সহজ করার চেষ্টা করছি। এখানে ফিজিক্স এর বলতে গেলে কিছুই নাই, ফিজিক্সের শুধু এই সূত্রটা তোমার মুখস্থ আছে কিনা, এই সম্পর্কটা মুখস্থ আছে কিনা, এইটুকু। আর বাকিটুকু সবই ম্যাথ। ম্যাথের মধ্যে সম্পর্ক পাতায় 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 যা করতে হয় তাই। বুঝলাম। এরপর কি আছে দেখি আমাদের। আচ্ছা, কি আছে দেখি। বলছো কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16 গুণ হয়? এই টাইপের একটু একটু আগে একটা করাইছি, ঠিক আছে কোনটা দাঁড়া দেখাই দিই। কোনটা যেন দেখালাম, 27 গুণ হয়ে যায়, এই যে 27 গুণ, এই যে এইটা যা ওইটা হতা। ঠিক আছে, তাহলে এটা বাসার কাছে দেওয়া যায়। আমরা প্রায় শেষের দিকে। এটা আচ্ছা, এই যে বিভব শক্তির সুন্দর একটা কনসেপ্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমারই গুরুত্বপূর্ণ বলবো না, কিন্তু এইটা থেকে মনে করো সিকিউতে কাজে লাগবে এই থিওরিটুকু এখন যা করাবো। কি বলছে দেখো, 1 কেজি ভরের একটা বস্তু এম, এইচ উচ্চতা থেকে অর্থাৎ 10 মিটার উচ্চতা থেকে পড়তে শুরু করলো। বস্তুর বিভব শক্তি যখন 60 জুল হয় তখন এর গতিশক্তি কত? তোমরা একটা স্বাভাবিক জিনিস চিন্তা করো, ধরলাম এই যে মাটি, ধরো এই, এখন এই মাটি থেকে একটা বস্তু ধরে এখানে আছে, এখানে থাকলে ওর মধ্যে বিভব শক্তি শূন্য। ওটা যদি তুমি একটু উপরে এখানে নিয়ে যাও, ওর বিভব শক্তি একটা কিছু হবে। ওটা সর্বোচ্চ তুমি এই পর্যন্ত উঠাইছো, এই সর্বোচ্চ পয়েন্টে একটা বিভব শক্তি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি বলে দিই, এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট, আবার ওটা যখন তুমি নিচে নিয়ে আসবে আস্তে আস্তে করে, এই পয়েন্টে আর একটা বিভব শক্তি হবে, আবার মাটিতে নিয়ে আসলে সে আগের বিভব শক্তিতে ফিরে যাবে। এখন কোন বস্তুর মধ্যে বিভব শক্তি আর গতিশক্তি যেটা থাকে সেটা অলওয়েজ ইকুয়াল থাকে, ঠিক আছে, যে কোনো পয়েন্টে। এটার জন্য আমরা আর একটা স্লাইড নিয়ে এখানে থিওরিটা দেখাই দিই। এইখানে না দেখায় আর একটু করে আগে স্লাইডে দেখাই। আচ্ছা না, এইখানে দেখাতে হবে। আচ্ছা, হ্যাঁ এটা দিয়ে করা যায়। যে কোনো পয়েন্টে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো পয়েন্টে, ধরো এই যে একটা মাটি আঁকলাম, এই যে একটা বস্তু, এই বস্তুটারে সর্বোচ্চ উচ্চতা এই উঠালাম, ধরো ওটা চেলে দিলাম। একটা টেনিস বলকে যদি তুমি চেলে দাও, ধরো এই পেন্সিল, এই যে কলমটাকে এই যে চেলে দিলাম, এই উচ্চতায় এসে কিন্তু থেমে গেছে, আমার হাতে বাড়ি না লাগলেও থেমে যেত। তো ও যে থেমে গেল, থেমে যাওয়ার ফলে ওর যেটা হয়েছে যে ওই টাইমে কিন্তু ওর বেগ নেই, বেগ নেই বলেই তো থেমে গেছে। সেক্ষেত্রে ওই টাইমে ওর কি শূন্য বলো তো? ওর কিন্তু গতিশক্তি শূন্য। গতিশক্তি শূন্য হলে ওর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিভব শক্তি। কারণ ওর মধ্যে থেকে এনার্জি তো পুরো শেষ হয়ে যাবে না, এনার্জি তো কিছু না কিছু থাকবে, ওইটুকু হচ্ছে বিভব শক্তি। আবার বস্তুটা যখন উপরে ছেড়ে দেওয়ার ফলে আস্তে আস্তে ধরে নিচে আসবে, ধরে এই পয়েন্টটা তুমি বললে, এখন এই পয়েন্টটা নির্দিষ্ট একটা বেগে নিচে পড়তেছে, ধরে এই যে ছেড়ে দিলাম, নির্দিষ্ট একটা বেগে নিচে পড়তেছে। তার মানে এই অবস্থায় ওর মধ্যে বেগও আছে, ওর মধ্যে আবার বিভব শক্তিও আছে। বেগ যেহেতু আছে তার মানে গতিশক্তিও আছে। তো এই রিলেটেড জিনিসগুলো মনে করো তোমার এই অধ্যায়ে এমন ভাবে ঢুকাইছে যে খুবই মজা লাগে এগুলো করতে, মানে তুমি রিয়েল ফিজিক্সের একটা ফিল পাবা। ঠিক আছে, তো তোমাদের এই অধ্যায়ে একটা কথা আছে যে শক্তির কোনো সৃষ্টি নেই, শক্তি নেই তো সূত্র বলে এটারে, শক্তির কোনো সৃষ্টি নেই, শক্তির কোনো ধ্বংস নেই। তার মানে এই অবস্থায় ওর মধ্যে যত শক্তি ছিল, এই অবস্থার মধ্যে সেই একই শক্তি, এই অবস্থার মধ্যে একই শক্তি অন্যভাবে থাকতে পারে, শক্তির রূপ চেঞ্জ হয় শুধু। এখন তার মানে যে কোনো পয়েন্টে বস্তুর মোট শক্তি তার কিসের সমান? তার বিভব শক্তি এবং গতি শক্তির সমান। ঠিক আছে, এই রিলেটেড সিকিউ আমাদের আছে। আচ্ছা, তো এটা আমরা এইভাবে লিখে রাখি, মোট গতিশক্তি বিভব শক্তির সমান। তার মানে ভাই দেখো, ওর এই পয়েন্টে মোট এনার্জি, বিভব শক্তি যদি 10 জুল হয় তাহলে গতিশক্তি কত? 0। এই পয়েন্টে তোর গতি নেই, কারণ এই পয়েন্টের ভি 0। আবার এই পয়েন্টে ওর মধ্যে নির্দিষ্ট একটা এনার্জি আছে, নির্দিষ্ট একটা বিভব শক্তি আছে, ও নির্দিষ্ট একটা গতিশক্তিও আছে, এবং এই দুইটারই সমষ্টি কিন্তু এই 10 জুলই হবে, আগেরটার মতো 10 জুলই হবে। এইখান থেকে মূলত এই অধ্যায়ে আমরা মেলা মজার মজার ম্যাথ করতে পারি, সেটাই দেখবো আমরা। একটু অগোছালো হয়ে যাচ্ছে, দেখালে ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ। অগোছালো কাদের জন্য হবে? যারা মনে করো একেবারে এসএসসি 27 28 যারা আছে,
27 তো করা হয়ে গেছে, 28 যারা আছে তাদের কাছে একটু নতুন নতুন লাগতে পারে, কারণ তারা এখনো হয়তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় যাওনি, কিন্তু এসএসসি 27 আর 26 কিন্তু অলরেডি ওগুলো করা শেষ, রিভিশন এটা। আচ্ছা, এখন বলেছে বস্তুর বিভব শক্তি যখন 60 জুল, তো বুঝাই যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় 60 জুল হবে না ভাই। আচ্ছা বুঝলাম। তাহলে একটা বস্তু 1 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উঁচু থেকে পড়তে শুরু করলো, তার মানে আমরা যদি এইটা ইয়া করে দিই, এখানে রাখি, এই যে মেন চিত্র হচ্ছে এটা, একটা বস্তু 10 মিটার আছে, সরি 10 মিটার উচ্চতা থেকে পড়তে শুরু করলো, এই যে পড়তেছে 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 পড়তেছে। এখন আমাদের বলেছে কি যে যখন বস্তুর বিভব শক্তি 60 জুল, তার মানে এই যে যখন বস্তুর বিভব শক্তি 60 জুল, তখন এর একটা নির্দিষ্ট গতি শক্তি আছে, সেটা কত। এখন এইটা ভাই তুমি কখন বের করতে পারবা, যখন তুমি মোট এনার্জিটা জানবা। অ্যাপ্রোচ খেয়াল করো কিন্তু, মোট এনার্জিটা জানবা। এখন মোট এনার্জি কিভাবে জানবা, দেখো ও সর্বোচ্চ উচ্চতা কত, একটু আগে দেখা যাচ্ছে সর্বোচ্চ পয়েন্টে বিভব শক্তি থাকে, গতি শক্তি থাকে না, কারণ ওইটার ভিতরে বেগ থাকে না। তার মানে সর্বোচ্চ পয়েন্টে বস্তুর শক্তি বললেই বুঝবা ওটা বিভব শক্তি। তার মানে এর সর্বোচ্চ পয়েন্টে বা মোট শক্তি মানেই কিন্তু আমাদের বিভব শক্তি। এটা কোথায়, সর্বোচ্চ পয়েন্টে। মোট শক্তি E সমান সমান এম জি এইচ, এম এর মান আমাদের 1, জি এর মান 9.8, এইচ এর মান আমাদের 10। তো আলটিমেটলি আমাদের আসে এখানে মনে হয় 98 জুল, 98 জুল আসে। তার মানে এখান থেকে ই এর মান আমরা কত বললাম, এই যে 98 জুল। তার মানে এই বক্স মানে কি, বক্স মানে হচ্ছে গতিশক্তি ই কে, ঠিক আছে। তো ই কে সমান সমান কি, ই কে সমান সমান হচ্ছে ই মাইনাস 60 জুল। ই মানে কি 98 জুল, এখান থেকে 60 জুল বাদ দিলে কত থাকে ভাই, গণিতে কাঁচা, 98, এখানে থেকে 38 জুল। অপশনে কিন্তু আমাদের অলরেডি আছে, এইটা আমাদের আনসার। আচ্ছা বুঝলাম। এরপরে আমাদের আর 2টা 3টা 4টা 5টা 5টা 6টা 7টা, এখনো 7টা এমসিকিউ আছে। মাথা ঘুরতেছে। এই অধ্যায়টা আসলে একটু বড়, ঠিক আছে, এই কারণে বড় বলতে অধ্যায় সহজ, কিন্তু এই ম্যাথ রিলেটেড জিনিসপত্র একটু বেশি। মানে একই জিনিস, এই সূত্র থেকে ওই সূত্র, ওই সূত্র থেকে এই সূত্র, যেহেতু আমি ম্যাথ করানোর মাধ্যমে ফুল বেসিক ক্লিয়ার করবো, অনেকগুলো ম্যাথ দেখানো লাগবে, কিছু করার নেই। বাট তোমরা যারা এসএসসি 28 আছো, তোমাদের মনে হবে কি কি করাচ্ছে এতক্ষণ ধরে করাচ্ছে, আবার বলতেছে কম্প্যাক্ট। কিন্তু যারা এসএসসি 26 আছো, তারা কিন্তু ক্লাসের প্রয়োজনীয়তাটা জানো, ঠিক আছে। তোমাদের যে ক্লাসটা দরকার সেটা আমি 7 অধ্যায় ছাড়ার আগেই জানতাম, ছাড়ার পরে তো তোমরা বলছো এই যে তোমাদের কতগুলো দরকার। তো যাই হোক, এখানে কি আছে দেখি, বলেছে অনেক কিছু দেওয়া আছে। এ বিন্দু, এই যে এ বিন্দু, ওই এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর বিভব শক্তি থেকে বড়, কিভাবে বুঝবো আমরা, দেখো গতি শক্তি মানে কি, আমরা বিভব শক্তি মানে কি জানি, বিভব শক্তি হচ্ছে ইপি, বিভব শক্তি লিখে দিই, বিভব শক্তি ইপি সমান সমান কি এমজিএইচ। এখন এমজিএইচ এইটুকু আমাদের কি থাকে, এইটুকু আমাদের থাকে কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি যে ইপি প্রপোর্শনাল টু এইচ। তার মানে উচ্চতা যদি বেশি হয় বিভব শক্তি বেশি হবে। এখানে তাকাও, এ বিন্দু বিভব শক্তি, এ বিন্দুর উচ্চতা মাটি থেকে বেশি না বি বিন্দুর তুলনায়, বি বিন্দু হচ্ছে এইটুকু, বি বিন্দু হচ্ছে মাটি থেকে এইটুকু, আর এ বিন্দু হচ্ছে মাটি থেকে এইটুকু, এর উচ্চতা কিন্তু বেশি, সেক্ষেত্রে বিভব শক্তি বেশি হবে, স্বাভাবিক, এটা রাইট। এবং এইটুকু তোমরা খাতায় লিখে রাখবা, যাতে পরীক্ষার আগে দেখলে বুঝতে পারো। এখন আবার বলেছে এ বিন্দুতে গতিশক্তি, বা এ বিন্দু কি টপ পয়েন্ট না, টপ পয়েন্টে ভি জিরো, টপ পয়েন্টে ভি যদি জিরো হয়, টপ পয়েন্টে কিন্তু ই কে, অর্থাৎ গতিশক্তি জিরো, একটু আগেও দেখাইছি। বাবা বুট গরম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এ বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুর গতিশক্তি, বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে অর্থাৎ এইদিকে রানিং আছে, রানিং থাকায় ওর মধ্যে কিন্তু একটা ভি এভেলেবেল আছে, কি লিখলাম, একটা ভি কিন্তু ওর মধ্যে এভেলেবেল আছে। আর এই পয়েন্টে কি, এই পয়েন্টটাতে তো ভি নেই, তো গতিশক্তি থাকবে কোথা থেকে, যেহেতু গতিশক্তি নেই, আবার এখানে গতিশক্তি আছে, সেক্ষেত্রে এটা গ্রেটার দেন হবে, অবশ্যই ঠিক, এটা রাইট। এবার বলেছে এ বিন্দুর বিভব শক্তি, এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর গতিশক্তি সমান হবে কিনা, বি বিন্দুর না, অবশ্যই সমান হবে না, কারণ দেখো এই বিন্দুতে ওর যেটা বিভব শক্তি ওটাই কিন্তু ওটার মোট শক্তি, কারণ ওখানে ভি জিরো ই কে জিরো, তার মানে বিভব শক্তি ওই পয়েন্টে গতিশক্তি, মানে মোট শক্তি। কিন্তু যখন আমরা বি বিন্দুতে চিন্তা করবো, বি বিন্দুতে ওর ভি অ্যাভেলেবেল না, বেগ অ্যাভেলেবেল না, তাহলে গতিশক্তি আছে, আছে। আবার যেহেতু মাটি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ওর মধ্যে উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতা আছে, ওর মধ্যে বিভব শক্তিও আছে, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটা রং, এটা হবে না। কারণ এ বিন্দুতে তো টোটাল এনার্জি, আর বি বিন্দুতে শুধু এনার্জির একটা পার্ট, সেটা হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। এখানে বিভব শক্তি হিসেব করি না, সেক্ষেত্রে এটা সমান সমান জীবনেও হবে না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1 আর 2, তার মানে আমাদের ক অ্যান্সার হবে। আচ্ছা,
এইবার আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং কি বলবো, থিওরির দিক থেকে একটু একটু অন্যরকম, ঠিক আছে, মানে একটু অন্যরকম স্টাইল, এদের পার্টি অন্যরকম থাকে, সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং নিয়ে আমরা জানবো। তো স্প্রিং নিয়ে বেশি কিছু জানার আসলে নেই, ঠিক আছে, অল্প অল্প জানি আমরা। তো ধরো এই যে একটা কাঠের কিছু একটা আছে, ধরো এখানে এরকম একটা স্প্রিং ঝুলানো আছে, স্প্রিং এর এখানে আবার এরকম আংটা মতো আছে। এখন এই স্প্রিংটা আমি যদি আংটা ধরে টানি, তাহলে ওটাকে নিচে চলে আসবে, আমি যদি ছেড়ে দিই ও কিন্তু আর নিচে থাকবে না, সাথে সাথে এরকম করতে করতে একটা নির্দিষ্ট অবস্থায় আবার ব্যাক আসবে। বুঝলাম। তো ব্যাকটা কেন আসে আসলে? আসলে ব্যাকটা আসে, আমি যখন এটা টেনে নিয়ে আসি, ওর মধ্যে একটা এনার্জি তৈরি হয়, এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি বলা হয়, ঠিক আছে। ওই এনার্জি ওর মধ্যে সঞ্চয় হয়ে যায়, যখনই ছেড়ে দিই সাথে সাথে এনার্জির কারণে আবার আগের অবস্থানে চলে আসে। এখন এক একটা স্প্রিং এর এই জিনিসটা কিন্তু এক এক রকম থাকে। ধরো কোন স্প্রিং তুমি টানতেছো, টানার পরে আস্তে আস্তে উপরে উঠে যায়, আর কোন স্প্রিং এবার টেনে ছেড়ে দিলে এইরকম লাফালাফি করে তারপর আগের অবস্থানে আসে। তো এক একটা স্প্রিং এর এই বৈশিষ্ট্য এক এক রকম, ঠিক আছে। এইভাবে টানার ফলে ওদের মধ্যে আসলে একটা বল তৈরি হয়, যে বলের নাম হচ্ছে প্রত্যয়নী বল। ওকে। এখন ওই প্রত্যয়নী বলের কারণে ওরা মনে করে উপরে ওঠে। এখন যার প্রত্যয়নী বল বেশি সে বেশি উপরে উঠবে, যার প্রত্যয়নী বল কম সে কম উপরে উঠবে, মানে আস্তে আস্তে উপরে উঠবে। এখন এখান থেকে আমরা মূলত কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি যে স্প্রিং ধ্রুবক কি এবং এই রিলেটেড কিছু জিনিস দেখি কি আছে। শুরুর দিকে স্প্রিং ধ্রুবক, ধরো এই যে স্প্রিংটারে আমি টানবো, টেনে আমি একটা অবস্থানে নিয়ে আসবো। ধরো দেখাই যদি, এই স্প্রিংটা এই অবস্থায় ছিল, ঠিক আছে, কপি পেস্ট করতে দেখি মজা। এই যে স্প্রিংটা এই অবস্থানে ছিল, এবার আমি এখান থেকে, অর্থাৎ এখান থেকে আমি এক্স পরিমাণ ওটাকে সরাইছি। তো এইটুকু সরাতে আমার একটা নির্দিষ্ট ফোর্স দেওয়া লেগেছে, একটা নির্দিষ্ট বলেই তো ওটা টানিছি। এখন এক এক স্প্রিং এর ক্ষেত্রে এক এক রকম বল হবে। যে স্প্রিং বেশি শক্তিশালী তার ক্ষেত্রে আমার প্রচুর বল দেওয়া লাগবে, যে স্প্রিং একটু কম শক্তিশালী তার অল্প বল দিলে হয়ে যাবে। তো এই বল রিলেটেড আমরা কিছু বের করতে চাচ্ছি। ধরো কোনো একটা স্প্রিং এর এক্স মিটার সরণ ঘটাতে আমার এফ বল প্রয়োগ করতে হয়, এফ নিউটন বল। তাহলে বলো তো ওই স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে আমার কতটুকু বল দেওয়া লাগবে? এফ বাই এক্স। এই এফ বাই এক্সই হলো মূলত তোমার স্প্রিং ধ্রুবক, বুঝলে? এই যে স্প্রিং ধ্রুবক, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবক কিন্তু আমাদের খুবই কাজে লাগবে সামনে। এখান থেকে আমরা আবার আরো একটা জিনিস জানতে পারি স্প্রিং রিলেটেড, যে স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি থাকে, একটু আগে বললাম। এই বিভব শক্তির সংজ্ঞা কি? ওই বিভব শক্তির সংজ্ঞা হলো সংজ্ঞা মানে সূত্র আর কি, হাফ কেক এক্স স্কোয়ার। এখন এক একটা স্প্রিং এর এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা হয়, এক একটা স্প্রিং এর এই কেটা আলাদা হয়। এই কে কে বলা হয় মনে করো স্প্রিং ধ্রুবক। ওই কে এর মাধ্যমে আমরা মূলত সব ধরনের যত যা আছে এগুলো হিসাব কিতাব করে থাকি। বুঝলাম। এবার আমাদের দেখি সামনে কি আছে। বলেছে একটি স্প্রিং কেটে দুইটা টুকরা করা হলো, উহার স্প্রিং ধ্রুবকের কিরূপ পরিবর্তন হবে। এখন তোমরা 7 অধ্যায়ে আমার শুরুর দিকে একেবারে ফার্স্ট কনসেপ্ট ছিল এটা, যে টি ইজ ইকাল টু 2 পাই L/G, তাই না? মনে আছে কারোর? এই জিনিসটা আমরা করাইছিলাম। তো এখান থেকে মূলত ওই এইটুকরে কে ধরে নিলে আমরা মূলত এখন আবার কিছু বানাতে পারবো। তো এখান থেকে আমি বলতে পারি যে কে ইজ ইকাল টু, তুমি যদি এটারে উল্টা বানায় ফেলো সেক্ষেত্রে কে ইজ ইকাল টু আমাদের আসে 1/L, ঠিক আছে। এটা মাথায় রাখার দরকার নেই, এখানে একটু পেঁচানো জিনিস আছে। তো কে এর সাথে এল এর সম্পর্ক কিন্তু উল্টা হয়। তো এল যত বড় করবে স্প্রিং ধ্রুবক তত কমে যাবে। কারণ কি? এক বেসিক স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা স্প্রিং অনেক লম্বা, অনেক লম্বা একটা স্প্রিং, ওটার টানটা কিন্তু তোমার ইজি হবে, কারণ ওর এইখানে টানলে ওই মেন পয়েন্টের থেকে এনার্জি পাস করতে দেরি হবে, ফলে তুমি ইজিলি নিচে টানতে পারবে, অর্থাৎ স্প্রিং ধ্রুবক কমে যাবে। তার মানে এল যদি বেশি হয়, এল যদি বেশি হয় স্প্রিং ধ্রুবক কমে যাবে। বুঝলে কিভাবে? বেসিক কিন্তু ক্লিয়ার করে দিছি। আচ্ছা, আচ্ছা। তো এখন আমাদের এখানে বলেছে স্প্রিং ধ্রুবক আমরা কেটে দুই টুকরো করলাম, মানে সরি স্প্রিংটা কেটে, ঠিক আছে। এই স্প্রিং ধরো আগে ছিল এরকম, এটা তুমি মাঝখান থেকে এভাবে কেটে দিছো, কেটে দিয়ে এরকম একটা স্প্রিং হয়েছে, এরকম একটা স্প্রিং হয়েছে। তার মানে বলো আগের দৈর্ঘ্য কত ছিল? এল, এখন হয়েছে কত? L/2, L/2। তার মানে আগের তুলনায় অর্ধেক হয়েছে, তাই তো? আচ্ছা, তো যেহেতু অর্ধেক হয়েছে তার মানে এলটা কি? এলটা কমানো হয়েছে। এখন এল যদি কমায় কি হবে বলতো? যেহেতু ওরা ব্যস্তানুপাতিক সম্পর্ক ওদের একে অপরের মধ্যে, সেক্ষেত্রে এল যদি কমে যায় এটা অটোমেটিক বাড়বে। তো বাড়বে অপশনে আছে, ইয়েস বাড়বে আছে। দেখো অর্ধেক হবে, হবে না, কমবে, কমবে না, অর্ধেক আর কমে একই জিনিস হবে না, অপরিবর্তিত থাকবেই না, সেক্ষেত্রে বাড়বে। বুঝলাম। হুম। একটি স্প্রিং এ 5 কেজি ভর ঝোলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেলো, অর্থাৎ স্প্রিংটা 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। স্প্রিং ধ্রুবক নিচের কোনটি? ভালো করে দেখো। এই যে একটা স্প্রিং ছিল, এটা হচ্ছে আদি অবস্থান। যখন তুমি ওতে ভর ঝোলাই দিছো,
ও প্রসারিত হয়ে এইখানে চলে আসছে। তার মানে কি এখান থেকে এইটুকু যে সরণ হয়েছে এটা আমাদের বলতেছে যে 2 সেন্টিমিটার। তার মানে এক্স সমান সমান 2 সেন্টিমিটার। এই পর্যন্ত তো প্রশ্ন বুঝতেছো, এই যে আগের অবস্থান থেকে এতখানি সরে আসতেছে, 2 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। এখন স্প্রিং ধ্রুবক আমরা ওই রিলেটেড কি জানি, আমরা জানি যে কে সমান সমান এফ বাই এক্স। এখন এখানে আমরা লিখতে পারি এফ সমান সমান কে এক্স, কিন্তু আমাদের প্রশ্নে আবার ভর দিয়ে দিয়েছে, তো ভরের সাথে এফ এর সম্পর্ক কি? এইবার এফ মানে হচ্ছে বল, আবার আমি যে দাঁড়াইছি, পৃথিবী যে আমার একটা নির্দিষ্ট বলে টানতেছে, ওই বলটারে কি বলা হয়? ওজন বলা হয়, ওজন। এখানে মূলত আমরা ওজনের কনসেপ্টটাই আনবো। এখান থেকে আমরা এফ সমান সমান বলতে পারি যে এম জি ইজিক্যাল টু কে এক্স। এবার এখান থেকে আমরা কে সমান সমান বলতে পারি এম জি বাই এক্স। এবার এম সমান সমান কি? এম সমান সমান হচ্ছে 5 কেজি, আর জি সমান সমান কি 9.8। এবার এক্স সমান সমান আমাদের 2 সেন্টিমিটার, বাট ওটা সেন্টিমিটারে রাখা যাবে না, ওটাকে মিটার বানাতে হবে। তো 2 সেন্টিমিটারে যদি মিটার বানাও তোমার আসে 0.02 মিটার। এইবার এখান থেকে আমার কে এর মান আসবে, ক্যালকুলেটর বসাবো, তারপরে 2450 নিউটন পার মিটার। কারণ কি দেখো, এই টোটালটুকু কি ওই ঘন না, ওই কি বলি বল, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আবার নিচে আছে কি বলো, নিচে আছে সরণ, তো সরণের একক তো মিটার, সেক্ষেত্রে এখানে নিউটন পার মিটার স্বাভাবিকভাবে আসবে। এখান থেকে তোমরা স্প্রিং ধ্রুবকের একটা একক পেয়ে গেলে, তো এককটা তোমরা লিখে নিবা। আচ্ছা আমি এখানে লিখে দিই, স্প্রিং ধ্রুবকের একক, এর একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স বা নিউটন পার মিটার, তা বসতেছে। আচ্ছা আমাদের স্প্রিং এর রিলেটেড যা ছিল সব শেষ। এইবার আমরা লাস্টের দিকে চলে আসছি অধ্যায়ের। ঠিক আছে, অধ্যায়ের এবার আমরা লাস্ট কনসেপ্টের দিকে চলে আসছি। তো আমাদের অধ্যায়ের নাম ছিল কি? কাজ, শক্তি, ক্ষমতা। কাজ রিলেটেড আমাদের জানা শেষ, শক্তি রিলেটেড তো জানলামই, স্প্রিং রিলেটেড জানা শেষ। এখন আমরা জানবো ক্ষমতা কি। ক্ষমতা এবার কি দেখো, একজন মানুষ, ধরো দুইজন মানুষ আছে, দুইজন ব্যক্তি আছে, তাদেরকে একটা দৌড় প্রতিযোগিতায় নামাই দেওয়া হলো, দুইজনের জন্যই সেম দূরত্ব, দুইজনেই এখান থেকে এইটুকু 100 মিটার দৌড়াবে। এখন একজন ব্যক্তি আগে আগে দৌড়াই চলে যাবে, আর একজন ব্যক্তি আস্তে আস্তে দৌড়াবে। তো যে আগে যাবে সে প্রতিযোগিতায় ফার্স্ট হবে। তো যে ফার্স্ট হবে তারে আমরা কি বলি স্বাভাবিকভাবে, যে তোমার দৌড়ানোর ক্ষমতা বেশি, দৌড়ানোর ক্ষমতা বেশি কিন্তু, ঠিক আছে। এখন তোমরা স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ও যে এখান থেকে এইটুকু গেল, দুইজনে কিন্তু 100 মিটার দৌড়াইছে, তাই না? দুইজনে একই রকম পরিশ্রম করেছে, কথাটা বোঝো, দুইজনে তো 100 মিটার দৌড়াইছে, ঠিক আছে, দুইজনে এস কিন্তু সেম, আবার দুইজনের যতটুকু শক্তি খরচ করেছে এফ, এটাও কিন্তু সেম। অর্থাৎ দুইজনের কাজ ডাব্লিউ কিন্তু দুইজনেরই ভাই সেম, কিন্তু একজন আগে চলে গেছে, তো যে আগে চলে গেছে তার কম সময় লাগছে, যে দেরি করে গেছে বা পরে গেছে সে তো ফার্স্ট হতে পারেনি, তার বেশি সময় লাগছে। তার মানে কোন একটা কাজ যে যত কম সময় করতে পারবে তার ক্ষমতা তত বেশি। তোমাদের কিন্তু এই এই স্বাভাবিক কথার মধ্যে অনেক কিছু পড়ানো শেষ। তার মানে আমাদের ক্ষমতা, পাওয়ার, ঠিক আছে, খুবই খুবই ভালো, মানে ভারী একটা জিনিস পাওয়ার। তো পাওয়ার মানে কি আমাদের কাজ, ডাব্লু বাই সময়। যে ব্যক্তির সময় কম লাগে, যে ব্যক্তির সময় কম লাগে তার পাওয়ার বেশি, আবার যার সময় বেশি লাগে তার পাওয়ার কম। এইটুকু জানলে আর কিছুই নেই বুঝার। তাহলে এইটুকু বক্স করে দিই। ওর আচ্ছা, এটুকু বুঝলাম আমরা। এখন আমাদের, হ্যাঁ এখানে আবার আরেকটা জিনিস আছে, এটুক তো বুঝলাম। এখন এখান থেকে আমরা আবার কিছু সম্পর্ক বিল্ড আপ করতে পারবো। তো আমরা এবার লিখি যে আমাদের সম্পর্ক কি আমরা এখান থেকে বিল্ড আপ করতে পারি। দেখো ই সমান সমান কি, ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ মানে আবার কি আমরা জানি যে বল গুণ সরণ মানেই হচ্ছে কাজ, স্বাভাবিকভাবে টি। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমি এফ টারে রেখে দেবো, আর এভাবে এস বাই টি রাখবো। এখন এস বাই টি মানে কি বলতো, দেখাছিলাম আমি আজকের ক্লাসে, দেখাইছিলাম একটা এমসিকিউতে। এস বাই টি মানে কিন্তু ভি। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে ক্ষমতা পি সমান সমান এফ ইন্টু ভি। তার মানে এই যে একটা সম্পর্ক, এটা তোমরা মুখস্থ আকারে রাখবা, লাগবে কিন্তু। এবার বলেছে কোনটি বল ও বেগের গুণফল। ভাই দেখো, বল এবং বেগের গুণফল কি বলতো, পাওয়ার। পাওয়ার মানে কি, ক্ষমতা। তো বল হচ্ছে এফ, বেগ হচ্ছে ভি, তো এফ আর ভি মানে হচ্ছে পাওয়ার। আগে স্লাইডে দেখাইছি, এখানে বোঝানোর কিছু নাই কিন্তু। যারা হচ্ছে স্লাইড দেখে পড়ো তারা এখান থেকে দেখলে আশা করি বুঝতে পারবা। এখন একটা খুবই সুন্দর একটা জিনিস বোঝানো হয়েছে, মানে দেখানো হয়েছে আর কি। তো ক্ষমতার তো আবার একক থাকবে একটা, তো একক আমরা একটু দেখবো। দেখো
আচ্ছা, তোমরা কি পুরো ক্লাস দেখো? তোমার মানে সবাই, আমার মনে হয় কি সবাই ইন্ট্রো দেখে কমেন্ট করে, শুরুর দিকের পার্ট দেখে কমেন্ট করে। আমার মনে হয় কেউ ক্লাসটা দেখে না। তো তোমরা যারা ক্লাসটা এই পর্যন্ত দেখছো তারা একটু কমেন্ট করবা যে হ্যাঁ ভাই, ফুল ভিডিও দেখছি। এ পর্যন্ত দেখলে আমি বুঝে যাবো যে ফুল ভিডিও দেখছো তোমরা। আচ্ছা, তো আম, কি দেখাতে নিয়ে আসলাম? একক দেখাতে নিয়ে আসলাম। তো আর্থ, ক্ষমতার আবার একক আছে। আর কি লিখি? ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। ওয়াট, এটার আবার ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। কিছু করার নেই, ওই কাজটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা, এটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। বলো, এখন ওয়াট মানে কি দেখি আমরা স্বাভাবিকভাবে কি, এই যে পি, পি সমান সমান আমরা কি জানি যে কাজ বাই সময়। তো কাজের একক আমরা কি জানি ভাই বলতো? কাজের একক আমরা জানি জুল। আর সময়ের একক আমরা কি জানি বলতো? সময়ের একক জানি সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা একক পাচ্ছি যে জুল পার সেকেন্ড। আলটিমেটলি আমরা ওয়াট সমান সমান কি পাচ্ছি? এক ওয়াট সমান সমান এক জুল পার সেকেন্ড। মানে কোনো বস্তুর ক্ষমতা যদি এক ওয়াট হয়, এর অর্থ বোঝাবে যে সে এক সেকেন্ডে এক জুল কাজ করতে পারে। একইভাবে আরো অনেক কিছু হতে পারে। ধরো কোনো বস্তুর আমি ক্ষমতা বললাম, একটা বস্তুর ক্ষমতা হচ্ছে 20 ওয়াট, এর অর্থ বোঝাবে সে এক সেকেন্ডে 20 জুল কাজ করতে পারে। আবার এর অর্থ এইভাবে বোঝানো যায় যে সে 10 জুল কাজ করতে পারে, সে 10 জুল কাজ করতে পারে হাফ সেকেন্ডে। পয়েন্ট বা এই যে এখানে হাফ দিয়ে দিই, হাফ সেকেন্ডে 10 জুল কাজ করতে পারে হাফ সেকেন্ডে। এখানে কিন্তু আলটিমেটলি আমাদের এই 20 জুল পার সেকেন্ডই আসবে। ঠিক আছে, এরকম এরকম করে অনেক কিছু হতে পারে। তো সামনের এমসিকিউটা দেখলে আমরা বুঝে যাবো আর কি। এই যে বলেছে 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়। এখানে আমাদের জুল দেওয়া আছে। এখন এবার তোমরা একটু ঘুরাই ফেলছো যে একবার বলতেছে ক্ষমতা, আবার বের করতে বলতেছে শক্তি। কিভাবে হবে দেখো, আমরা স্বাভাবিকভাবে কি জানি যে পি সমান সমান ডাব্লিউ বাই টি। তার মানে এখান থেকে আমরা শক্তি সমান সমান কি বলতে পারি? ডাব্লিউ ইন্টু পিটি। বুঝলাম। এখন 50 মেগাওয়াট মানে কি? 50, এই যে মেগা, মেগা কথাটার অর্থ হচ্ছে 10⁶। তার মানে 50 ইন্টু 10⁶। বুঝলাম। আচ্ছা, ওয়াট তো আচ্ছা, একক ওয়াট বুঝলাম। এখন আমাদের বলেছে যে সময় বের করতে। এখন সময় আমাদের দেওয়া আছে কত বলতো? সময় দেওয়া আছে হচ্ছে 1 আওয়ার। কিন্তু ওয়াট সমান সমান আমরা কিন্তু জানি কি যে ওয়াট সমান সমান জুল পার সেকেন্ড। তার মানে এখানে আমাদের সেকেন্ডে হিসাব কিতাব করা লাগবে। তার মানে এই 1 ঘন্টার আমাদের সেকেন্ড বানানো লাগবে। তো 1 ঘন্টার যদি সেকেন্ড বানাই, এটা কি হয়? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। এবার 60 মিনিটে যদি সেকেন্ড বানাও, ওটা হয় 3600 সেকেন্ড। তার মানে এখানে আমরা 3600 দ্বারা গুণ করে দিতে পারি। তার মানে আমাদের সেকেন্ডে চলে আসবে। তো এখানে আমাদের আসবে আলটিমেটলি জুল। কারণ কি দেখো, আমরা কিন্তু কাজ বের করতেছি, তো আমাদের এত তো অবশ্যই জুল হবে। এখন যাদের যাদের এইটুকু কনফিউশন আছে যে না ভাই কাজের ইয়ে বুঝলাম, কিন্তু এই যে পি আর টি গুণ করেছেন তাহলে কিভাবে জুল হয়? অন্য কিছু হওয়ার কথা, অন্য কিছু হয় না। কারণ দেখো, পি এর একক কি? আমি যদি লিখি পি, পি এর একক হলো আমাদের জুল পার সেকেন্ড। আবার পি এর একক হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড সেকেন্ড কাটাকাটি আমার আলটিমেটলি জুল থাকে। এবার এটুক গুণ করলে কত আসে আমরা এটুকু আগে দেখি। আমাদের আসে 1 পয়েন্ট, এই যে লাস্টেরটা আসে 1.10⁻11। আমাদের অ্যান্সার হচ্ছে এটা। শেষ। বুঝলাম। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা এমসিকিউর ইনফরমেশন দিয়ে দিই। এমসিকিউর ইনফরমেশন এখানে দিয়ে দিই, এই যে এখানে। তোমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হলো যে 1 ইউনিট সমান সমান কত হচ্ছে জুল পার সেকেন্ড বা এই টাইপ কিছু। এটা একটু বোঝা লাগবে। তোমাদের পরীক্ষায় অনুদাহরণমূলক প্রশ্ন আসে যে 20 ওয়াট মানে আসলে কি বোঝায়, বা 1 ইউনিট সমান সমান কি বোঝায়। তোমরা সবসময় মনে রাখবা যে 1 ইউনিট মানে হলো 1 কিলোওয়াট। আবার 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তার মানে 1000 ওয়াট মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। বুঝলাম। এই যে স্বাভাবিক হিসাব কিতাব, আর কিছু নেই। গেল। এখন অনেক সময়, ও সরি, আমি একটা ভুল করছি ভাই। 1 ইউনিট মানে 1 কিলো আওয়ার পার আওয়ার আছে, 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আওয়ার আছে। তার মানে এখান থেকে এইটুকু হিসাব আমাদের নেই। আচ্ছা, তাই বলি কিরে কি হলো? 1 কিলোওয়াট মানে কি? তো 1 কিলোওয়াট মানে হচ্ছে, এখানে কিলোওয়াট মানে হচ্ছে পি, আর আওয়ার মানে হচ্ছে টি। তার মানে একটু আগে যে এমসিকিউটা করে আসলাম না, ওইটাই, ওই রিলেটেড, ওই টাইপের। কিন্তু এটা এমসিকিউ তো হুবহু মুখস্থ আকারে লাগবে তোমার। তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। বুঝলাম। এখন 1 ঘন্টারে বা আওয়ারে তোমার আবার সেকেন্ড বানানো লাগবে, কারণ পরীক্ষায় তো তোমার ওই টাইপে লাগবে। তো এখান থেকে যদি সেকেন্ডে আসি, তোমার মনে করো এখানে আসতেছে 3600, তাই তো আসে স্বাভাবিকভাবে। তো এখান থেকে তুমি আলটিমেটলি পাবা যে 3.6 ইন্টু 10⁻⁷
সম্ভবত এখানে 6, ইয়েস 6। এটা কি জুল পার সেকেন্ড? না না, এখানে শুধু জুল আসে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 1 ইউনিট শক্তি। 1 ইউনিট শক্তি, ঠিক আছে, 1 ইউনিট শক্তি, এটা হচ্ছে ইউনিট, হচ্ছে শক্তি। 1 ইউনিট শক্তি মানে তাহলে 3.6 ইন্টু 10⁶ এত জুল। এটুকু মনে রাখবে, এমসিকিউ তে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? আমাদের বাসায় যে মিটার গুলো থাকে, ওই মিটারের যে তুমি যে ফ্যান চালাও, লাইট জ্বালাও, ঠিক আছে, যে আমি স্মার্ট বোর্ড চালাচ্ছি, এগুলো করতে একটা নির্দিষ্ট এনার্জি ওয়েস্ট হয়। এখন এই এনার্জিটা আমরা খরচ করি আর কি, টাকা দিয়ে তো কারেন্ট বিল ভরি, তো কারেন্টটা ভরি আমরা টাকা দিয়ে। তো এই যে বাসার মিটারের যে কারেন্টের যে খরচ, এটা কিন্তু ইউনিটে হচ্ছে কাউন্ট করা হয়, যে ইউনিটে কাউন্ট করা হয়, এই কারণে এটা দেখানো। এবং 1 ইউনিট শক্তি মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। এটা কিন্তু হিউজ একটা শক্তি। ঠিক আছে, আচ্ছা গেল। এবার এখানে একটা ভালো একটা এমসিকিউ আমাদের আসছে, দেখো। বলেছে যে 2 কুইন্টাল ভরের, 2 কুইন্টাল মানে হচ্ছে মনে রাখবা 200 কেজি, 1 কুইন্টাল বললে 100 কেজি হতো, কোনো বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তার ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা এত এইচপি আসবে। এখন এইচপি মানে কি ভাই? এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। এখন হর্স পাওয়ার মানে কি? মনে রাখবা যে 1 এইচপি বা 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এটা মুখস্থ তথ্য, মনে রাখবা। তাহলে এখানে আমাদের অনেক কিছু দেওয়া আছে, আমাদের বেগ বের করতে বলছে। অত কিছু ভাই বুঝি না আমরা। পি সমান সমান কি জানি? পি সমান সমান কিন্তু তোমাদের একটা সম্পর্ক দেখাইছিলাম, যে পি সমান সমান হলো এফ ইন্টু ভি, তাই না? যেহেতু আমাদের ভি বের করতে বলেছে, আমাদের এই সম্পর্কটা ইউজ করা লাগবে, এই কারণে কিন্তু এটা থিওরিতে দেখাইছিলাম। বুঝলাম, এটুকু বুঝলাম। এবার এখান থেকে আমরা ভি সমান সমান তাহলে কি লিখতে পারি? যে পি বাই এফ। পি সমান সমান বলে আছে যে 52.5 হর্স পাওয়ার। এখন 1 হর্স পাওয়ার সমান সমান যদি এত ওয়াট হয়, তাহলে 52.5 হর্স পাওয়ার সমান হবে এর সাথে এত গুণ করে দিলে যত ওয়াট আসে তত ওয়াট। এখন বল এফ বের করতে বলছে, তখন এফ তো আমাদের দেওয়া নেই, কিন্তু বল সমাধান আমরা জানি যে ওজনরেও বল বলা হয়। তো ওজনকে আমরা বের করতে পারবো, ইয়েস পারবো। এখানে একটা ভর দেওয়া আছে, কিন্তু 200 কেজি ভর দেওয়া আছে, সেখানে আমরা 200 এর সাথে 9.8 গুণ করলে আমরা পেয়ে গেলাম তার ওজন। এখান থেকে মূলত আমরা তার বেগটা নির্ণয় করতে পারবো। তো করে দেখি ভাই কত আসে। গুণ 746, 200 গুণ 9.8, 19.98 মিটার পার সেকেন্ড আসে। তার মানে কি আমরা কোনো জায়গায় ভুল করলাম? আচ্ছা, আমাদের অ্যান্সার আসতেছে যে 19.98। ঠিক আছে, 19.98। এখন এটা কিন্তু প্রায় অলমোস্ট 20-এর কাছে, তাই না? অলমোস্ট 20 মিটার পার সেকেন্ডের কাছে। এই কারণে আমরা বলতে পারি যে এখানে আমাদের গ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ভুল আমরা করিনি, আমাদের কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কি আসতেছে, লাস্ট টপিক, যে শক্তির অপচয় বা কর্মদক্ষতা রিলেটেড আমাদের কিছু তথ্য আমরা জানবো। এইবার এই অধ্যায়ের একেবারে লাস্টের টপিক, কর্মদক্ষতা কি। এখন আমরা শুরুর দিকে কাজ শক্তি, কাজ বুঝেছি, কাজ মানে শক্তি, এটা বুঝলাম। ক্ষমতা আমরা বুঝলাম। এবার ক্ষমতার একজন বাপ আছে, তার নাম কর্মদক্ষতা। ঠিক আছে, ধরো তোমাদের বাসায় ধরো পানি ওঠানোর জন্য একটা মোটর আছে, ওই মোটরের গায়ে একটা নির্দিষ্ট ক্ষমতা লেখা আছে, তার মানে ওই ক্ষমতা অনুযায়ী ও কাজ করবে। কিন্তু তোমরা যদি ওর গায়ে লেখার ক্ষমতার সাথে ওর রিয়েল ক্ষমতা, অর্থাৎ ও বাস্তবে প্রকৃতিতে যে ক্ষমতায় কাজ করে, ওটা যদি মেলানোর চেষ্টা করো, ওটা মেলবে না কখনো। কারণ কোনো যন্ত্রই তার গায়ে যতটুকু ক্ষমতা লেখা থাকে তার সবটুকু ইউজ করতে পারে না, সে কিছু অংশ ইউজ করে। এই কিছু অংশ ইউজ যে করতেছে, এই অংশটারে পার্সেন্টের মাধ্যমে প্রকাশ করাকে কর্মদক্ষতা বলে। অর্থ কি? অর্থ হলো, তুমি ধরো 100 ওয়াটের একটা মোটর কিনছো। এখন 100 ওয়াটের মোটর কেনার সময় তোমার দোকানদার বলে দিল যে এর কর্মদক্ষতা হচ্ছে 50%। এর মানে ওই 100 ওয়াটের মোটর থেকে তুমি মূলত 100 ওয়াট ক্ষমতা তার ইউজ করতে পারবে না, তুমি তার অর্ধেক ক্ষমতা 50% ক্ষমতা ইউজ করতে পারবা। তার মানে তুমি আর 50 ওয়াট ক্ষমতাকে কাজে লাগাতে পারবা, বাকিটা পারবা না। এটাই মূলত কর্মদক্ষতার কনসেপ্ট। এখন কর্মদক্ষতার একটা সূত্র আমরা স্বাভাবিকভাবে জানবো এখানে। তো আমরা যদি লিখি কর্মদক্ষতা ইটা সমান, আগের ভিডিওতে তোমরা একজন কমেন্ট করছে হাতের লেখা ঠিক করেন। তো ভাই হাতের লেখা ছোটবেলা থেকেই এরকম, বুঝলে, এখন কিছু করার নাই, হয়ে গেছে এরকম। আচ্ছা, তো কর্মদক্ষতা মানে হচ্ছে যে তুমি যে ক্ষমতাটারে আউটপুট পাবা, এটা বাই যে ক্ষমতা তুমি ইনপুট করতেছো, এটার সাথে এবার 100%, এটাই কর্মদক্ষতা। কথা বুঝো? পি আউট মানে কি? যে আউটপুট তুমি পাও, যে ক্ষমতা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, আমি লিখে দিই যে পি আউট মানে যে ক্ষমতা ব্যবহারযোগ্য, আর পি ইন মানে যেটা লেখা থাকে বা বলা হয়। শেষ।
শেষ না, আরো কিছু আছে, সামনে থাকলে আমরা করে দেবো। এবার দেখো বলেছে প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে কর্মদক্ষতা কত। ধরো একটা মোটর দিয়ে তুমি কাজ করতেছো, এখন ওই মোটরে তোমার মনে করো ওর কর্মদক্ষতা এমন ভাবে সেট করা যে ওর প্রত্যেক ধাপে কাজ করবে 10% শক্তি ওয়েস্ট হবে। তার মানে কর্মদক্ষতা শুরুর দিকে নির্দিষ্ট করে দেওয়া ছিল না, ও প্রতি ধাপে কাজ করে আর 10% করে ক্ষয় হয়, মানে একটা নষ্ট মোটর নিয়ে আসছে আর কি। তুমি যত কাজ করাবো আস্তে আস্তে দিন শেষে মরে যাবে ও। এরকম নর্মাল মোটর তো এরকম হয় না, যা থাকে তাই কর্মদক্ষতা থাকে। তো এখানে আমাদের বলেছে প্রতি ধাপে 100% শক্তি অপচয় হলে তার মনে করো কর্মদক্ষতা কত। আচ্ছা, তো শুরুর দিকে সে যখন 10%, মানে যখন প্রথম ধাপে কাজ করে, এই যে প্রথম ধাপে, খুবই সহজ, ভাষা দেখে কঠিন মনে হতে পারে। প্রথম ধাপে কাজ করলে তার কত, ধরো প্রথম ধাপে মোট পাওয়ার ছিল হচ্ছে বা ক্ষমতা ছিল 100%, এখন ওর 100 এর 10% শক্তি অপচয় হয়। তো 100 এর 10% মানে কিন্তু 10%। তো এই যে 10%, আচ্ছা আমি লিখেই দিই 100 এর 10%। আলটিমেটলি এটা যদি আমি করি 100%, তো এখানে আসে 10%, তার মানে প্রথম ধাপ শেষে তার থাকে হচ্ছে 90%। শেষ, প্রথম ধাপ শেষে তার 90% থাকে। এবার বলেছে প্রত্যেকটি ধাপে এত হয়, তাহলে 2 ধাপে কত, তার মানে 2টা ধাপ আমাদের দেওয়া লাগবে। তো এবার আমরা দ্বিতীয় ধাপ দেবো। দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে যদি করি, আগের ধাপে তো 90% এনার্জি ছিল তাই না, তো 90% দিলাম। এখন এই ধাপে 90%-এর আবার 10%, তার মানে 90 এর 10% শুনে আবার আমার একটা কথা মনে পড়ে গেল। যাই হোক, 10%, তো 90 এর 10 কত হয় বলো তো? 90 এর 10% কিন্তু হয় মনে করো 9%ই হয়। সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে 81%। তার মানে আমাদের টোটাল কর্মদক্ষতা 81%। অনেকের করার পরে মনে হতে পারে, হাস ভাই কি কঠিন প্রশ্ন মনে করলাম, অথচ এত সহজ। আচ্ছা, হম 100-এর একটি মোটর ব্যবহার করে, তার মানে আমাদের ক্ষমতা দেওয়া আছে, মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে এইচ উপরে তোলা হলো। অনেক কিছু দেওয়া আছে, আমাদের বলছে কাজের পরিমাণ কত। তো কাজ সমান সমান আমরা কি জানি যে আচ্ছা 10 মিটার উপরে, 10 মিটার উপরে একটা বস্তুকে তোলা হয়েছে, তার উচ্চতা হচ্ছে 10, তার একটা ভর আছে, ভর কত, ভর দেওয়া আছে, হ্যাঁ ভর আছে তার 100 কেজি। তো তার কাজের পরিমাণ কত দেখো, এখান থেকে এইটুকু তুললে এর মধ্যে যে বিভব শক্তিটা সঞ্চিত থাকে ভিতরে, ওটাই কিন্তু তার মনে করো তোমার উপরে তুলতে যতটুকু কাজ ব্যয় হয় আর কি। ঠিক আছে, এতটুকু তুলতে যে কাজটা করবা, তোমার তোমার নিজের একটা শক্তি খরচ হবে। এখন এই শক্তিটা তো ব্যয় হয় ওরে উঠাতে, এখন উঠানোর ফলে এই বিভব শক্তি যখন এখানে এখানে যখন থাকে, ওই বিভব শক্তিটা মূলত কোথা থেকে আসে বলতো? তোমার নিজের বডি থেকে মূলত এর ভিতরে যায় ভাই। এই কারণে এর মধ্যে বিভব শক্তি থাকে। এখন তার মানে এর ভিতরে যে বিভব শক্তিটা থাকে ওটা আসছে থেকে তোমার থেকে। তার মানে এক্ষেত্রে তোমার যে কাজটা হয় ওটা হচ্ছে মূলত এর বিভব শক্তি। খুব মানে তাড়াতাড়ি করে কঠিন জিনিস বলছি, ঠিক আছে, রবীন্দ্রনাথের কবিতার মতো, যে ভাষা সহজ কিন্তু বোঝা কঠিন। তা আমার ভাষাটা সহজ ছিল, বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে, ভিডিওটা একটু স্লো স্লো করে তারপরে দেখবা। তো যাই হোক, তো এমজিএইচ কঠিন লাগবে 28 ব্যাচের কারণে, 26 ব্যাচ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এমজিএইচ, এম হচ্ছে 100, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 10। তো এটা করলে হ্যাঁ 98 আসে, তার মানে এটা আমাদের রাইট। এখন বলেছে প্রদত্ত শক্তি কত। প্রদত্ত শক্তি কি বুঝলাম না, বুঝলাম না প্রদত্ত শক্তি মানে কি। দেখো প্রদত্ত শক্তি বলছো না, প্রদত্ত শক্তি মানে তোমাদের মূলত বলা হয়েছে প্রদত্ত শক্তি মানে কতটা শক্তি ওর ইনপুট দেওয়া হয়েছে। ঠিক আছে, যা ইনপুট দেওয়া হয়েছে তাই তো কাজে লাগাইনি। ওর পাওয়ার হচ্ছে এত, ওর পাওয়ার যদি এত হয় 100 ওয়াট, তো 100 ওয়াট মানে কি বলতো? 100 ওয়াট মানে কিন্তু 100 জুল/সেকেন্ড। তার মানে ওর প্রদত্ত শক্তি হচ্ছে 100 জুল, প্রদত্ত শক্তি 100 জুল। এটাই নাকি? না 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 না, ভুলে গেল। আচ্ছা, তো এবার আমাদের এখানে বলছে যে প্রদত্ত শক্তি 15,000 জুল। দেখি প্রদত্ত শক্তি মানে কি। আমরা কি জানি, পি সমান সমান ডাব্লিউ/টি। তো ডাব্লিউ সমান সমান আমরা কি জানি যে পি টি। এখন আমাদের পি এর মান কত দেওয়া আছে, 1000 ওয়াট। আমাদের টি এর মান কত দেওয়া আছে, 15 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি আলটিমেটলি 15,000 জুল। ইয়েস, প্রদত্ত শক্তি 15,000 জুল। এবার বলেছে কর্মদক্ষতা 65% কিনা। তো কর্মদক্ষতা 65% কিনা আমরা দেখি আসলে। এখানে এটা এরকম থাকলো। আচ্ছা, কর্মদক্ষতা মানে কি ভাই? ও কি পরিমাণ আউটপুট দিয়েছে আর তুমি কি পরিমাণ ইনপুট দিছো, এটার অনুপাত। তো কর্মদক্ষতা ইটা সমান সমান তুমি একটা নির্দিষ্ট আউটপুট তো পাবা। আউটপুটটা তুমি কত পাইছো, তুমি কাজ করাইছো কতটুকু, তুমি কিন্তু 9800 জুল কাজ করাইছো। তার মানে তোমার যে পি আউট, আগে সূত্রটা লিখে দিই, পি আউট বাই পি ইন,
বোঝার সুবিধার্থে। 100% না, তো পি আউট মানে কি, তুমি 9800 জুল কাজ পাইছো, 9800 জুল কাজ পাইছো কত সেকেন্ডে, 15 সেকেন্ডে, বুঝলাম। আচ্ছা, এবার পি ইন, তুমি ইনপুট দিছিলে কত ভাই, তুমি ইনপুট দিছিলে কিন্তু 100 মেগাওয়াট, হ্যাঁ 100 মেগাওয়াট, না 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 না, হ্যাঁ হ্যাঁ 100 মেগাওয়াট, এবারের সাথে 100 মেগাওয়াট না 100 ওয়াট, সরি ভুল যাচ্ছে একটু, অনেকক্ষণ ক্লাস নিচ্ছি তো মাথা আউলে গেছে আমার। আচ্ছা, এখান থেকে তাহলে ইটা সমান সমান আমরা কত পাই দেখি, ভাগ 15, আর দিছিল তো 100%। ইয়েস ভাই, আমাদের আছে 65.33%, তার মানে এটাও ভাই রাইট, তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে ঘ। বুঝলাম। এরই মাধ্যমে আমাদের এমসিকিউ পার্ট আলহামদুলিল্লাহ শেষ। যে কয়টা টাইপের এমসিকিউ দেখালাম, এই টাইপের এমসিকিউ দেখে তোমরা কিন্তু বিশ্বাস করবে না হয়তো, স্মৃতিও তোমরা করতে পারবা। 28 ব্যাচের জন্য বলতেছি, আর 27 ব্যাচের জন্য বলতেছি। আর যারা 26 ব্যাচ আসো, তোমরা তো এই কয়েকদিন ইতিমধ্যে অনেক প্র্যাকটিস করছো, তাই না? অনেক প্র্যাকটিস করছো, তোমাদের কাছে এগুলো মনে করো প্রায় ইজি। কিন্তু ক্লাসটা দেখানোর কারণ কি, ক্লাসটা কিন্তু করার কারণ সবকিছুকে আমি এক জায়গায় করছি, ঠিক আছে? টোটাল অধ্যায়টাকে আমি এক জায়গায় করছি, এক জায়গায় করে তোমার একবারে দেখাচ্ছি আমি ম্যাথ সহ, ঠিক আছে? আমার, তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনার ভিডিওর যে ডিউরেশন, অন্যান্য স্যারের থিওরি ডিউরেশন তো একই। হ্যাঁ ভাই আমি একমত, অন্যান্য স্যারের থিওরি ডিউরেশন একই, কিন্তু তুমি তো আমার শুধু এই কথা বললে হবে না যে থিওরি ডিউরেশন তো অন্যান্য স্যার শুধু থিওরি করাই মনে করো 2-3 ঘন্টা, 2-2.5 ঘন্টায়, কিন্তু আমি তো তোমার থিওরি প্লাস ম্যাথ কম্প্যাক্ট আকারে স্লাইড বানায় একেবারে সুন্দরভাবে এক জায়গায় গুছাই দিচ্ছি যাতে তুমি খাতায় নোট করতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু আমি বেসিক গুলো খুব সুন্দরভাবে লিখাই দিচ্ছি, ঠিক আছে? এই কারণে ভিডিওটা একটু স্পেশাল। আচ্ছা, এবার আসতেছে আমাদের সৃজনশীলের পার্ট। আচ্ছা, তো সৃজনশীল এবার আমরা শুরু করি। আমাদের প্রথম সৃজনশীল, এখানে আমাদের কি বলছে দেখ, খেয়াল করে দেখবা, একটা স্প্রিং এর চিত্র দেওয়া আছে, বলেছে উল্লেখিত স্প্রিং এ, অর্থাৎ এই স্প্রিং এ পূর্বের তুলনায় যদি আমি দ্বিগুণ ভর ঝুলাই দিই, তাহলে কৃত কাজের কিরূপ পরিবর্তন ঘটবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। আচ্ছা, এইটুক হচ্ছে একটা পার্টিকুলার সৃজনশীলের গ নম্বর, এইটুক আর একটা পার্টিকুলার সৃজনশীলের গ নম্বর, যেটা আমি এখানে তোমাদের কম্প্যাক্ট আকারে দেখাইছি, অর্থাৎ একটা চিত্র দিয়ে দুইটা সৃজনশীলের গ ঘ। আচ্ছা, এইবার এখানে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি, এখানে আমাদের দেখা যাচ্ছে যে আর স্বাভাবিক অবস্থায় হচ্ছে 10 মিটার, এবং যখন আমরা এম কেজির একটা ভর ঝুলাই দিছি ওর কাছে, ও এতখানি মানে প্রসারিত হয়েছে, টোটালটুকু মানে প্রসারিত হয়েছে। এখন দেখো এর এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটুকু, এই পয়েন্টটি মূলত কিন্তু প্রসারিত হয়েছে। তো এই পয়েন্টটুকু আমরা কিভাবে পাবো, এই টোটালটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকু পেয়ে যাবো, এটুকু হচ্ছে এক্স। তো এক্স আমরা বের করে নিই, তো আমরা লিখবো যে এখানে আমাদের এক্স সমান সমান 11.5 মাইনাস 10, তার মানে এখানে আমাদের আসতেছে যে 0.5 তো আসবে না, 1.5 আসবে, 1.5 মিটার আসলো, বুঝলাম। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এখন ভর কত, ভরটা আমাদের বের করা লাগবে, এখানে আমাদের কে এর মানটাও কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কে এর মান। তো আমাদের কে এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা পারবো। এবার দেখো কে সমান সমান আমরা কি জানি, আমরা আবার লিখবো যে জানি কে সমান সমান এফ বাই এক্স। এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ সমান সমান কে এক্স। এখান থেকে আমরা লিখতে পারি যে এম জি সমান সমান কে এক্স। এখান থেকে আমরা আবার লিখতে পারি যে এম সমান সমান কে এক্স বাই জি। দেখছো কি সুন্দর করে পেঁচাই 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 একটা মানে জিনিস বের করতে পারবা, যেগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর যদি থিওরিটা একেবারে মাথার ভিতরে গেঁথে যায় তাহলে হবে, প্র্যাকটিস বেশি লাগবে না। কে এর মান আমাদের 500 ভাই, এক্স এর মান আমরা একটু আগে বের করলাম 1.5, জি এর মান আমরা জানি 9.8, অর্থাৎ এম এর মান আমাদের আসবে কত, 500 গুণ 1.5 ভাগ 9.8, এখানে আমাদের আসবে 76.53 কেজি। এটা আমাদের মনে করো আসলো, এলাম আমরা। এবার আমাদের বলেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, যাই হোক, দ্বিগুণ ভর যদি আমরা ঝুলাই দিই তাহলে কৃত কাজের পরিমাণ কি হবে। ভাই তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো, এত কেজি ভর ঝুলাই দিলে আমাদের এক্স এটুকু সরণ ঘটছিল, কিন্তু যখন আমি ভরটা দ্বিগুণ করে দেবো, অর্থাৎ আমি নিচে আরো ভারী একটা জিনিস ঝুলাই দেবো, ওর সরণটা কি আগের মতো হবে? হবে না, কিন্তু আরো বেশি ঝুলে যাবে, তাই না? সেক্ষেত্রে আমাদের এক্স এর মানটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এক্স এর মান চেঞ্জ হয়ে গেলে আমার কৃত কাজের পরিমাণও চেঞ্জ হবে, সেটা আমরা দেখবো। তার আগে আমরা এই স্লাইডের কাজটা শেষ করি।
ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এখন প্রথম ক্ষেত্রে তাহলে আমাদের যে কৃত কাজ কত, প্রথম ক্ষেত্রে আমরা দেখি। প্রথম ক্ষেত্রে আমরা যদি কৃত কাজ বলি, কৃত কাজ মানে যা মনে করো স্প্রিং এর বিভব শক্তি মানেও কিন্তু তাই। তার মানে কৃত কাজ আর স্প্রিং এর বিভব শক্তি সেম জিনিস। তো সেটা সমান সমান আমরা কি জানি, ভি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। তো আগের ক্ষেত্রে এটা হচ্ছে 1, তো আগের ক্ষেত্রে আমাদের কে এর মান ছিল 500, এক্স এর মান কত ছিল 1.5, এখানে লিখবো যে 1.5 তার হোল স্কোয়ার। এটা যদি তুমি করো তোমার আসবে 562.5 জুল। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কৃতকাজ। প্রথম ক্ষেত্রে কৃতকাজ এটা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। প্রথম ক্ষেত্রে কৃতকাজ এটা। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, ভরটারে দ্বিগুণ করা হয়। ভরটারে যদি ভাই দ্বিগুণ করি তাহলে এক্স এর মানটাও পাল্টাই যাবে। দেখি আমরা যদি এই স্লাইডটারে কপি করি, হ্যাঁ, তো এখানে আচ্ছা, তো আমরা যদি আগের ভর আমাদের কত ছিল দেখে আসি, 76.53। আগের ভর ছিল 76.53 কেজি। এবার আমাদের নতুন ভর এম সমান সমান কত হবে, দ্বিগুণ, যেহেতু আমাদের দ্বিগুণ করতে বলছে। তো দ্বিগুণ যদি আমরা করি তাহলে আমাদের ভরটা কত আসে, 76.53 গুণ 2, ভরটা আসে আমাদের 153.06 কেজি, এত আসে আমাদের। এবার বলেছে ভর দ্বিগুণ করলে ওই কৃত কাজ কত। এখন কৃত কাজ সমান সমান আমরা কি জানি, ভালো করে দেখো। কৃত কাজ সমান সমান জানি যে হাফ কে এক্স স্কোয়ার। তো ভর দ্বিগুণ করলে এক্সটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এক্সটা কত বৃদ্ধি পাবে এটা আমরা দেখবো। কিভাবে দেখবো দেখো, এখানে লিখতে পারি আমরা আবার কে সমান সমান এফ বাই এক্স, বা এখানে আমরা লিখতে পারি এম জি বাই এক্স। এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান সমান এম জি বাই কে। এম এর মান আমরা জানি 153.06, জি এর মান আমরা জানি 9.8, এক্স এর মান আমরা কে এর মান আমরা জানি যে 500। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো কিনা বলো, মজা লাগতেছে না এবার অঙ্ক করতে। এটা 53.06 9.8 বাই 500, আমাদের আসে 2.999, এত। আলটিমেটলি আমাদের আসে হচ্ছে মূলত 3। তার মানে ভর দ্বিগুণ করলে সরণটাও ভাই দ্বিগুণ হবে। হলো, আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এবার তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে কৃত কাজ কত এখন। তো V2 আমাদের কত, কি হলো, V2 আমাদের হাফ 500 আর এক্স স্কোয়ার এত। এখান থেকে আমাদের কত আসে, 2250, 2250 জুল, এইটা আসে। তো এইটাই মূলত আমাদের বলতে গেলে অ্যান্সার। তুলনা করে নিবা তোমাদের মতো, শেষ। তার মানে আমাদের এই যে ঘ নম্বরটা শেষ, যে কৃতকাজের কিরূপ পরিবর্তন হবে দেখানো শেষ। এইবার আমরা এখানে দিয়ে দিই অ্যান্সার, এই যে এখানে অ্যান্সার এটা। আচ্ছা, এখানে অ্যান্সার দেওয়া উচিত না, আগে delete হোক। এখন এটা তো আমরা গ নম্বর পার্টটা শেষ করলাম, এখনো ঘ নম্বর পার্টটা আছে। বলতেছে যে এম ভরের বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে স্প্রিং এর উপর পড়লে সেটি কতটুকু সংকুচিত হবে। এখানে খুব সুন্দর একটা বেসিক দেখো, এম ভরের একটা বস্তু যদি 10 মিটার/সেকেন্ড বেগে নিচে আসে, ওই আসার সময় তার মধ্যে একটা এনার্জি তৈরি হবে অবশ্যই, কারণ তার মধ্যে স্পিড আছে, গতি আছে, গতি থাকলে এনার্জি আসবেই। এখন ওই এনার্জিটা যখন আসবে সম্পূর্ণ স্প্রিং এ পড়ার সাথে সাথে ওর সম্পূর্ণ এনার্জিটুকু কনভার্ট হয়ে ডাইভার্ট হয়ে স্প্রিং এর মধ্যে চলে যাবে, তাই না। এখন স্প্রিং এর মধ্যে চলে গেলে কি হবে, স্প্রিংটা সংকুচিত হবে, যেহেতু এটা উপর থেকে প্রেসার দেবে, সংকুচিত হবে। কতটুকু সংকুচিত হবে, ওই গতিশক্তি দিয়ে ও যতটুকু সংকুচিত করতে পারে। তার মানে কি, ওর যেহেতু গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হবে, স্প্রিং এর বিভব শক্তি, সেক্ষেত্রে স্প্রিং এর বিভব শক্তির সূত্র দিয়ে আমরা এখান থেকে বের করতে পারবো এক্স এর মান। বললাম রবীন্দ্রনাথের কবিতার মতো হয়ে গেছে, ভাষা সহজ বুঝতে কঠিন। তো আমরা আগে অঙ্ক করে দেখি কি আসে। আচ্ছা, তো এখানে আমরা আবার সব ডিলিট করে দেবো, কি হবে? দেখো, এম ভরের এম মানে কত আমাদের, এম মানে আমাদের আসছিল যে 76.53, 76.53 কেজি। এম ভরের বস্তু বি আছে আমাদের 10 মিটার/সেকেন্ড। তার মানে আমাদের এবার কতটুকু পড়লে কতটুকু সংকুচিত হবে, আমাদের কে এর মান কত আছে 500 নিউটন পার মিটার, আমাদের বলেছে এক্স কত। এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রশ্ন মতে যে মোট গতিশক্তি, বস্তুর গতিশক্তি,
বস্তুর গতিশক্তি সমান সমান স্প্রিং এর বিভব শক্তি। কারণ এই যে স্প্রিংটা মনে করে এইভাবে আসে এখন বস্তুটা এখান থেকে এইভাবে করে এর উপরে পড়তেছে, তো এর উপরে যখন পড়বে এখানে এসে আটকায় যাবে, গেলে ওর সম্পূর্ণ গতিশক্তিটা স্প্রিং এর মধ্যে চলে যাবে, ফলে স্প্রিং সংকুচিত হয়ে যাবে। এখন কতটুকু সংকুচিত হবে ওটা আমরা এখান থেকে বের করবো। যেহেতু এর গতিশক্তি সম্পূর্ণ স্প্রিং এর মধ্যে যায়, তার মানে এর গতিশক্তি আর এর বিভব শক্তি আমরা সমান বলতে পারবো। তো এর গতিশক্তি আমরা সমান সমান জানি যে হাফ এম ভি স্কোয়ার, আবার এর বিভব শক্তি সমান আমরা জানি হাফ এ এক্স স্কোয়ার। হাফ দুই পাশ থেকে কাটা, এম মানে হচ্ছে 76.53 কেজি, ভি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, আর কে মানে হচ্ছে আমাদের 500, আমাদের এক্স স্কোয়ারের মান কত, এখান থেকে তোমরা আবার এক্স এর মানটা ইজিলি বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো, কারণ এটা যখন এখানে পড়বে এখান থেকে পরের চিত্রটা এরকম হবে, স্প্রিংটা আগের অবস্থা থেকে এরকম চলে আসবে, এই যে এতক্ষণ সংকুচিত হয়ে গেছে। ঠিক আছে, এই সংকুচিত, এই যে কতটুকু সংকুচিত হয়েছে, আগের অবস্থান কত, এই যে কতটুকু সংকুচিত হয়েছে এটা আমরা বের করতেছি। 76.53 গুণ 10 স্কোয়ার ভাগ 500 রুট ওভার, আমাদের অ্যান্সার আসে 3.91 মিটার। এটা আমাদের অ্যান্সার। শেষ। অবশেষে এই সৃজনশীলটা আমাদের পুরোপুরি করা ডান। আচ্ছা, এরপরে এরকম করে আরো কয়েকটা সৃজনশীল আছে, একটা দুটো তিনটে চারটে আছে, পাঁচটা আছে, ছয়টা আছে, মাথা আজকে শেষ। আচ্ছা, তো ভিডিও ডিউরেশন অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমরা আবার সবকিছু শর্টে করার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আর ব্যাখ্যা করার মতো আসলে কিছু নেই, অনেক কিছু দেওয়া আছে। প্রশ্ন আগে বলি যে ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি বিভব শক্তি সমান হবে। দেখো, এই যে ভূমি, একটা বস্তু আছে, এই যে এম ভরের একটা বস্তু, যার নাম আবার এম, 100 মিটার উচ্চ দালানের থেকে ফেলে দেওয়া হলো। তার মানে এই যে একটা দালান যার হাইট হচ্ছে 100 মিটার, এটুকু আমরা বুঝলাম। এখন ওখান থেকে ফেলে দেওয়া হলো, কোন অবস্থায় এসে তার গতিশক্তি বিভব শক্তি সমান হবে। স্বাভাবিকভাবে দেখো, প্রত্যেকটা পয়েন্টে তার কি সেম বলো তো, এনার্জি কিন্তু সেম, গতিশক্তি বিভব শক্তির যোগফল। ওই দিকে আমরা যাবো না, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি সমান। তো আমরা স্বাভাবিকভাবে আমরা কি জানি, এটা হচ্ছে গ নম্বর করতেছি আমরা। আমরা জানি মানে প্রশ্ন মতে আর কি, প্রশ্ন মতে হাফ এম ভি স্কয়ার সমান সমান এম জি এইচ। এম এখান থেকে কাটা গেল, বা এখান থেকে জি এর মান আমরা জানি 9.8, আমরা ওই পাশ থেকে হিসাব করতেছি। এইচ এর মান আমরা জানি 100 মিটার। সরি, আমরা এইচ এর মান জানি না, ভালো করে দেখো। আমরা ধরে নেব, আগে ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় তাদের গতিশক্তি বিভব শক্তি সমান হবে, ধরি কথাটা আগে লিখতে হয় আর কি, এটুকু আমি মিস করছি, সমস্যা নেই, লিখে দিই এখানে যে ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি সমান বিভব শক্তি। আচ্ছা, তাহলে এইবার আমরা এখান থেকে কাজ করতে পারি। তো প্রশ্ন মতে আমাদের বিভব শক্তি হচ্ছে mgx, বিভব শক্তি mgx, আর গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার। কিন্তু এখানে একটু কথা আছে, এখান থেকে আমরা একটু চেঞ্জ করবো। দেখো mgx এর মতো রাখলাম, এখন ভি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এই ভি স্কয়ার সমান সমান আমরা কিন্তু লিখতে পারি যে ভি স্কয়ার সমান সমান আমরা একটা সূত্র জানি যে ইউ স্কয়ার প্লাস 2g এক্স প্রাইম। এক্স প্রাইম মানে কি বলতো, এখানে মূলত আমি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার বা 2gx মানে বোঝাচ্ছি যে যেহেতু ভি উপর থেকে কাউন্ট হবে কারণ গতিশক্তি, তো উপর থেকে মূলত সে কতটুকু আসলো ওইটা হচ্ছে এক্স প্রাইম। এখন এক্স প্রাইম সমান সমান আমরা আরেকটা জিনিস লিখতে পারি কিন্তু 100 মাইনাস এক্স। কারণ কি, এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু 100 মাইনাস এক্স হবে, স্বাভাবিক। এখন এখান থেকে আবার ইউ এর মান কিন্তু আমাদের জিরো, কারণ এই পয়েন্টে ওর ভি কিন্তু জিরো থেকে, তার মানে তার আদি বেগ এখানে কিন্তু জিরো। এখানে যদি জিরো হয় এখান থেকে তো পড়া শুরু করেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভি স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2gx লিখতে পারি। জি যেহেতু এইদিকে জি কে আমরা পজিটিভ রাখছি, এখানে জি এর মান আমরা জানি, আর এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটাই তো মেন দূরত্ব, নিশ্চিত না, কারণ উপর থেকে কাউন্ট করছে আমরা গতিশক্তি। ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে ই করে দিই, এই টাইপের থেকে মূলত বেশিরভাগ সিকিউ আসে। আচ্ছা, তো এখান থেকে এবার দেখো, এখান থেকে এইটুক তো গেল, এম কাটা গেল, এখান থেকে আমরা জি রাখতে পারি, এক্স রাখতে পারি, এখান থেকে দেখো আমরা রাখতে পারি যে হাফ ইন্টু 2g এক্স প্রাইম। তো টু ওখানে কাটা, জি এখানে কাটা, তো এখানে আলটিমেটলি থাকে যে এক্স সমান সমান এক্স প্রাইম মানে কি আবার 100 মাইনাস এক্স।
100 মাইনাস এক্স। তার মানে এখান থেকে আমাদের আসে যে 2x সমান সমান 100, তার মানে x সমান সমান আমাদের আসে 50 মিটার। এইভাবে করে ভাই তুমি যে কোনো জিনিস করতে পারবা। তোমার যখন বলবে যে এটা তো গেল এইভাবে, কিন্তু যদি কখনো প্রশ্ন তোমারে বলে দেয় যে যদি বলে দেয় যে বিভব শক্তি গতি শক্তির অমুক শতাংশ, ধরো কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে, তার মানে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে, এখানে যার সাথে র আছে তার সাথে 2 গুণ করে দিবা, 7 অধ্যায়ে দেখাইছিলাম। সেক্ষেত্রে তুমি এভাবে লিখবা যে টু টু ই কে সমান সমান ইপি, এইভাবে হতে পারে। এইভাবে তোমরা নিজেরা করবা এইচডব্লিউ। আবার তোমার আমি বললাম যে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক না, বিভব শক্তি গতি শক্তির 2/3 হবে, সেক্ষেত্রে তুমি কি বলবা? সেখানে বলবা যে বিভব শক্তি গতি শক্তির কত হবে 2/3। এইটা তোমরা এইচডব্লিউ করবা। এই দুটো তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, ঠিক আছে? এই দুটো তোমাদের জন্য এইচডব্লিউ শেষ। আচ্ছা, তাহলে এটা আমাদের এখানে অ্যান্সার। এই অঙ্কের কি আর একটা পার্ট আছে? আচ্ছা, কতটুকু করাতে পারি দেখি, সময় তো বেশি নাই। একটা বাজে আমার কাছে, আর মোটামুটি 1 ঘন্টা মতনই আছে। 1:20, 2টা বেশি চলে যাওয়া লাগবে। আচ্ছা দেখি, তো এখানে আমরা তো আর একটা দেখবো, ঠিক আছে? তো আচ্ছা, তো ওই প্রশ্নটার ঘ নম্বরের মধ্যে আমাদের তো গ শেষ। এবার আমরা ঘতে কি বলেছে দেখো, একই সময়ে 200 গ্রাম ভরের, এখন আমাদের এন কিন্তু এটা 200 গ্রাম ভরের অপর একটি বস্তু যেটা হচ্ছে এন, এন কে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। দেখো এই যে একটা বস্তু এন, যেকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে নিক্ষেপের সময় তার আদি বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। ওকে, এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে, তার মানে নিক্ষেপের সময় এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এখানে মূলত তোমার প্রমাণ করতে বলেছে শক্তির নিত্যতার সূত্র, ওটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো ওটার আমরা প্রমাণ কিভাবে করবো দেখি। শুরুর দিকে নিক্ষেপের মুহূর্তে বললো, নিক্ষেপের একদম যখন নিক্ষেপ করতেছে ওর কিন্তু মাটির গায়ে লেগে আছে, ঠিক আছে? ধরো একটা মেশিন থেকে নিক্ষেপ করতেছে, সেক্ষেত্রে মাটির গায়ে লেগে আছে, সেক্ষেত্রে ওর ভূমির উপরে কিন্তু রয়েছে, তার মানে ভূমি থেকে তুমি এখন এর উপরে উঠাওনি, সেক্ষেত্রে বিভব শক্তি কত বলো তো? 0, কারণ এখানে H0। তো প্রথম ক্ষেত্রে নিক্ষেপের সময় আমরা লিখতে পারি নিক্ষেপের সময় ই সমান সমান ইপি প্লাস ই কে। তো এই সময় তার এম জি এইচ হচ্ছে 0, তাই টোটাল টুকু 0 হয়ে যায়। এইবার ই কে কত আমাদের বলতো? হাফ এম ভি স্কোয়ার। তো এইটুকু টোটাল টুকু হচ্ছে 0, তো আমাদের এখানে হাফ, ওর ভর হচ্ছে কত? ওর ভর হচ্ছে 200 গ্রাম, তার মানে 0.2 কেজি, কারণ আমাদের 200 গ্রামটারে কেজিতে কনভার্ট করতে হবে। তো 200 গ্রামটারে কেজিতে কনভার্ট করতে 1000 দিয়ে ভাগ করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের 0.2 কেজি আসে। এইবার এখান থেকে আমাদের ভি কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার, 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা আমরা এইভাবে করে এখান থেকে পাই 0.5 গুণ 0.2 গুণ 20 স্কোয়ার, এখান থেকে আমরা পাই 40 জুল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, একদম নিক্ষেপের সময় তার শক্তি বুঝলাম, নিক্ষেপে তোমার সময় তার শক্তি এটা। আরে হয়েছে, এই এনটাকে আমরা এখানে রাখছিলাম না। আচ্ছা, এইবার নিক্ষেপের 2 সেকেন্ড পর, ভাই দেখো নিক্ষেপ যখন করবো, এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্র আমাদের। এবার সেকেন্ড ক্ষেত্রে নিক্ষেপের 2 সেকেন্ড পর, তো 2 সেকেন্ড পর তো সে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে যাবে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড টাইম, সেকেন্ড ক্ষেত্র। তো নির্দিষ্ট উচ্চতায় যে উঠে গেল, সরি, নির্দিষ্ট উচ্চতায় যে উঠে গেল, সে একটা নির্দিষ্ট হাইট উপরে উঠেছে, ওই হাইটটা আমরা বের করবো। কিভাবে বের করবো দেখো, আমরা আদি বেগ সমান সমান আমরা জানি কত? 20 মিটার পার সেকেন্ড। আমরা জি জানি এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের টি দেওয়া আছে 2 সেকেন্ড। আমাদের বের করতে হবে ভি সমান সমান কত। এখন এই ইনফরমেশন থেকে তোমার একটা সূত্রের মাথায় আসার কথা, সরি আমাদের ভি না, আমাদের এইচ বের করতে হবে। সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কারণ কি, জি এর দিক তো এইদিকে, এখানে লিখে দিই জি এর দিক এইদিকে, এই যে জি এর দিক এইদিকে, আর বেগের দিক কত? উপরের দিকে। এই কারণে জি এর দিক আমরা মাইনাস ধরছি, বেগের দিকে উপরে ধরছি। এখন বেগ কত ছিল? 20, সময় কত আমাদের? 2 সেকেন্ড, হাফ।
এখানে আমরা জি এর মান জানি 9.8, সময় আমরা জানি 2 সেকেন্ড, তাহলে 2 × 2 = 4 আসে। তো আলটিমেটলি আমাদের এক্ষেত্রে এইচ আসে কত দেখি আমরা। এইচ আমাদের আসে 40 - 0.5 গুণ 9.8 গুণ 4। এক্ষেত্রে আমাদের আসে যে 20.4 মিটার। তাহলে এইটুকু আছে আমাদের 20.4 মিটার। এখন 20.4 মিটারে তোমার হচ্ছে বের করতে হবে তার বিভব শক্তি এবং গতিশক্তি। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিই। এখন এই উচ্চতায় তোমার বিভব শক্তি কত হবে? অতএব এই উচ্চতায় মোট শক্তি দেখি আগে। মোট শক্তি, আচ্ছা মোট শক্তি দেখার আগে আরেকটা জিনিস দেখা লাগবে। সেটা কি? দেখো, ও যে 2 সেকেন্ড ধরে এত পথ অতিক্রম করলো, ওর বেগও কিন্তু সেম নেই, বেগও কিন্তু হ্রাস পেয়েছে। বেগ হ্রাস পেয়ে কত হয় দেখি আমরা। আমরা সূত্র জানি ইউ মাইনাস জিটি। তো ইউ আমাদের ছিল 20, জি আমরা জানি যে 9.8, টি আমাদের ছিল কত বলো? টি আমাদের ছিল 2 সেকেন্ড। সেক্ষেত্রে এখানে আমাদের ওর শেষ বেগটা আসে 20 মাইনাস 9.8 ইন্টু 2, 0.4 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে এইবার আমরা বলতে পারি যে 2 সেকেন্ড পরে, এখন 2 সেকেন্ড পরে তার মোট শক্তি ই সমান সমান কি? ইপি প্লাস ইকে। তো ইপি মানে কি? বিভব শক্তি। কত উচ্চতায়? এই যে এইচ উচ্চতায় 20.4। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এম জি এইচ কার? এন এর। তো এন এর এম কত? 200 বা 0.2 কেজি। জি এর মান আমরা জানি, এইচ এর মান আমাদের এটা। তো 20 × 4, এই যে 20 × 4 প্লাস এবার কে মানে গতিশক্তি কত আমরা দেখবো। তো গতিশক্তি সমান যেমন 1/2 এখান থেকে আমরা শেষ বেগ কিন্তু বের করছিলাম যে 0.4 মিটার পার সেকেন্ড। তো 1/2 mv²। এখানে এসে আমার মনে হয় না আর ব্যাখ্যা করার কিছু আছে ভাই, এটুকু তোমাদের বোঝা উচিত। তো এইটুকু যদি তুমি হিসাব করো তোমার আলটিমেটলি আসবে ভাই 40 জুল। 40 জুল, এটা হচ্ছে E2, এটা ছিল আমাদের E1। তো এখান থেকে আমরা এটুকু অন্তত বলতে পারি, বিশ্বাস না হলে হিসাব করে তোমরা দেখতে পারো, ওটাই আসবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে E1 সমান সমান E2। নিচে তোমরা একটা ভাষা লিখতে পারো যে অতএব এখানে শক্তির সংরক্ষণশীলতার সূত্র সমর্থিত হয়েছে বা প্রমাণিত, হ্যান ত্যান যা খুশি তাই লিখবা। তো এখানে আমাদের একটা মাছ আছে, বলতেছে যে 10 কেজি ভরের একটা বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ায় স্প্রিংটি সংকুচিত হলো। আচ্ছা, এখান থেকে এইটুক যে আছে তোমাদের বলতেছে যে এম দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে, কত বেগে পড়ছে ভাই সেটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে স্প্রিং এর উপর পড়ে স্প্রিংটি সংকুচিত হলো। এখন এখান থেকে আমরা নিশ্চিতভাবে কতটুকু সংকুচিত হয়েছে এটা বের করতে পারবো। বুঝলাম, সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তার মানে ও যখন সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হওয়ার পরে মাটি থেকে ওর উচ্চতা 10 সেন্টিমিটার। ঠিক আছে, আগের অংশটুকু কিন্তু আমি এমসিকিউ তে দেখাইছি, ওটুকু তোমরা পারবা করতে। হলো। এখন স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক মানে কি? আমাদের কে এর মানটা দেওয়া আছে। হলো। এখন পতনের পূর্বে বস্তুর যান্ত্রিক শক্তি এবং সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কি না গাণিতিকভাবে যুক্তি দাও। এখানেও শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা বা নীতিটা প্রমাণ করতে বলছে। কিভাবে করবো বলি। এটা আগেই বলে দিই, এটা তোমাদের রিজনেবল, কারণ এটা তোমরা পারবা। কিভাবে দেখো, এখান থেকে কে এর মানের মাধ্যমে এমসিকিউতে যেভাবে করছিলাম ঠিক সেম ভাবে 10 কেজি একটা বস্তু 30 মিটার উঁচুতে বিনা বাধায় নিচে পড়ে স্প্রিং এর উপরে পড়াই মনে করো সংকুচিত হলো। তো সংকুচিত হলো সব ঠিক আছে, এখন এত বেগে পড়ছে না আর সংকুচিত হয়েছে। তো সংকুচিত হওয়ার ফলে তার তুমি এখান থেকে বিভব শক্তি গতি শক্তির যোগফল বের করতে পারবা। না তুমি যদি শুধু বিভব শক্তি ইউজ করো হবে, শুধু গতি শক্তি ইউজ করলেও হবে। সেটা স্প্রিং এর বিভব শক্তি 1/2 kx² পরিণত হবে। সেখান থেকে তুমি সংকুচিত হওয়ার পরিমাণটা বের করতে পারবা ওখান থেকে বের করলে। এইবার সংকুচিত পরিমাণের আগে অর্থাৎ এই অবস্থায় তার গতি শক্তি বিভব শক্তি যোগফল দেখবা যে কত হয়। আবার সংকুচিত হওয়ার পরে তার বিভব শক্তি দেখবা কত হয়, বা মানে যান্ত্রিক শক্তি মানে 1/2 kx² বোঝানো হয়েছে কৃত কাজ। দেখবা কি যে আগের অবস্থায় যে বিভব শক্তি গতি শক্তির যোগফল, পরের অবস্থায় পতনের পরে যে তার স্প্রিং এর উপর যে বিভব শক্তি সেটা সমান হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। এই মাথার প্রত্যেকটা টাইপ এমসিকিউ আগে করানো হয়ে গেছে। স্বাভাবিকভাবে তোমার পারবে, একটু মাথা কাটাবো, সব আমি করে দিলে ভাই হবে না। এটা এস ডব্লিউ দার অঙ্ক গেল। এবার নিচে আর একটা অঙ্ক আছে, এটা হচ্ছে এইচপি ক্ষমতার ইঞ্জিন দ্বারা। আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই। বলেছে দেখো, এত এইচপি ক্ষমতার টি দেওয়া আছে, টি1 ধরলাম, ইঞ্জিন দ্বারা এত মিটার উচ্চতায় অবস্থিত 200 লিটার পানি। তার মানে এখান থেকে 200 লিটার মানে কিন্তু কত জানো? 200 কেজি কিন্তু এখানে আসলে। এটা ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কে 30 মিনিটের সময় দেওয়া আছে, পূর্ণ করতে পারে। বুঝলাম। 2 এইচপি ক্ষমতার আবার পি2 দেওয়া আছে, একটি ইঞ্জিন এম2 দেওয়া আছে, 3000 কেজি ইট ওই উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে। ইঞ্জিনদের কর্মদক্ষতার অনুপাত কত? ভাই তুমি স্বাভাবিকভাবে তুমি উপর থেকে উপরেরটার কর্মদক্ষতা বের করতে পারবা। কিভাবে? কর্মদক্ষতা বের করার সময় তোমার যেটা লাগবে যে ওর যে P1 মানে যেটা প্রশ্ন দেওয়া আছে ওটা থাকবে নিচে, আর উপরে থাকবে কি
উপরে থাকবে যে এতগুলো কাজ করতে এত এত কাজ করতে তো যতটুকু কষ্ট হয়, তাহলে উপরে হচ্ছে কাজ, মানে যতটুকু কাজ হয়, কষ্ট না কাজ হয় আর কি। এইবার এটা হচ্ছে ইটা ওয়ান গেল। এবার ইটা, আরে ধরো ইটা টু মানে কি? ইটা টু মানে হলো তোমার এখানে এটারও তো আবার 2 HP দেওয়া আছে, P2 দেওয়া আছে, এটার P2 দেওয়া আছে। এবার এটারও এই নিচের কাজগুলো দেখবা কত হয় কাজ। কাজ পেলে দুইটার ইটা ওয়ান ইটা টু পাবা। এখান থেকে তুমি মনে করো অনুপাত করে ভাগ করে দিয়ে অনুপাত পেয়ে তোমার অ্যান্সার ওখানে শেষ। ঠিক আছে, এখানে মূলত তুমি খেয়াল করলে দেখবা যে এরা যে পরিমাণ কাজ করে না, তার প্রদত্ত ক্ষমতা তার থেকে বেশি। তার মানে তারা যে পরিমাণ কাজ করে, এখানে কাজ না, সরি এখানে কাজ না, ভুলে গেছে, এখানে ক্ষমতা, যেহেতু সময় উল্লেখ করা আছে, এখানে হচ্ছে ক্ষমতা, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা বের করবা। বের করলে দেখবা সব সেম সেম, মানে সেম সেম বলছি, সরি সরি, সেম মানে ক্ষমতা আর যে একটু কাজে লাগাছে ওইটুকু কম হবে, প্রদত্তটা বেশি হবে, এই কারণে তো এটা থাকবে, তাই না? আচ্ছা বুঝলাম, এটুক শেষ। এইবার আমাদের এখানে এটা কি আছে? আচ্ছা ভাই, এখানে এই যে 3 ধাপে 2 ধাপে অপচয় হয়, এই টাইপের এমসিকিউ করাইছি কিনা? করাইছি কিন্তু। তাহলে এটাও আমাদের HW, এটা HW, এর আগেরটাও কিন্তু HW ছিল, এই যে এটা HW। যদি এগুলো করতে না পারো আমার এই আচ্ছা পেজে মেসেজ দিবা, নক দিবা, আমি এগুলো করে দেবো তোমাদেরকে। পেজে নক দেওয়া লাগবে না, ওই কমেন্টে বলে দিলে আমি মনে করো হোয়াইট বোর্ডে করাই দিলাম, পরে স্মার্ট বোর্ড তো আমার ব্যক্তিগত না আর কি। আচ্ছা, এখানে এখানে ঘ নম্বরটা দেখো, বি বিন্দু থেকে নিচে ফেলাই দেবে। এবার ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আর 3 সেকেন্ড পরে ফেলানো, 3 সেকেন্ড পরে আর কি সংরক্ষণশীলতার নীতি ফলো করে কিনা, এটা তোমাদের HW। তো এখান থেকে এইটা যেটা আছে ঘ HW, বাট গটা আমি করাই দেবো কারণ গটা একটু স্পেশাল জিনিস। ঠিক আছে, আচ্ছা ক্লাস আমাদের অলমোস্ট শেষের পথে আছে। আচ্ছা ভালো করে দেখো, একটা ভর আছে, ঠিক আছে, ভর কত বলা নেই, এই যে একটা ভর আছে এ বি পথে। এই যে এ বি পথে এই বি বিন্দুতে তুমি বস্তুটা উঠাবা, নিয়ে যেতে তোমার কৃত কাজ কত? স্বাভাবিক জিনিস কিন্তু একটু কঠিন আছে, পেছলানো জিনিস আছে। চিত্রটা যদি আমরা আঁকাই, দেখো এই যে আনত তলটা আছে, এই যে এখানে কত 30 ডিগ্রি, এখানে হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, তোমার বস্তুটা আছে এখানে। এখন বস্তুটা ঠেলে তুমি ওখানে পাঠাবা। এখন এই বরাবর মূলত তোমার কি কাজ করবে বলতো? সরণ কাজ করবে। এইবার তুমি ঠেলবা মূলত কোন সাইডে, অর্থাৎ তোমার যে বেগটা দেওয়া লাগবে ওটা মূলত কোন সাইডে দেবা। ভালো করে খেয়াল করো, এই বস্তুটাকে কিন্তু যে পৃথিবী আছে আমাদের, পৃথিবীর নিচের দিকে ওর ওজনের বলে টানতেছে, এবং এটা আমরা পজিটিভ ধরলাম এই ক্ষেত্রে। ওজনের বলে টানতেছে অর্থাৎ অভিকর্ষ যে বল নিচে কাজ করে, সেক্ষেত্রে তুমি তো অভিকর্ষ যে বলের অমিট করে উপরে উঠাবা, তাই না? সেক্ষেত্রে তোমার বল কিন্তু আলটিমেটলি ভাই দেওয়া লাগবে উপরের দিকে। এই যে ভালো করে দিই, উপরের দিকে বল দেওয়া লাগবে, উপরের দিকে বল দেওয়া লাগবে। এইবার দেখো, বল আর যে তোমার মনে করো সরণ আছে, ওর মধ্যে এবার কোন কত এটা তো তুমি এবার বুঝতে পারতেছো না। ঠিক আছে, আমরা কাজ সমান সমান কি জানি? কাজ সমান সমান জানি এফ এস কস থেটা। অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো এস এফ কস থেটা। এখন আমরা আমাদের প্রশ্নে আমি মূলত এইভাবেই রাখতেছি, এসটারে এস এর মতনই রাখতেছি। তো এসটারে যদি এস এর মতো রাখি, এস এর মান আমাদের আসতেছে 55 মিটার। এবার আমরা বলের উপাংশটা বের করবো, আমরা বলের উপাংশটা বের করবো আজকে। তো বলের উপাংশ কিভাবে বের করবো ভালো করে দেখো। বল ও সরণের মধ্যবর্তী কোণই তো আমাদের লাগবে, তাই না? মধ্যবর্তী কোণটা কত? ধরো এটা হচ্ছে সমতল ভূমি না, এই সমতল ভূমিটা ধরো আমি দেখো কপি করতেছি, এই যে এটারে আমি কপি করলাম, কপি করে এই দেখো আমি এই পয়েন্টে নিয়ে গেছি। এখন তুমি আমারে বলো, এই পয়েন্টটা তো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে অন্য পেন ইউজ করি, এখান থেকে এইটুকু, এই যে লম্বা লম্বি যেটা আছে, এই কোণটা কত বলো তো? এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। এইটুক তো ভাই বুঝিস, বোঝা উচিত। বুঝলাম। এখন এই যে মাটির সাথে এই যে পাহাড়টা হেলানো তলটা, ওটা কত কোণে হেলানো আছে? 30 ডিগ্রি কোণে হেলানো আছে। তার মানে আলটিমেটলি আমাদের জিনিসটা এরকম যে এই যাচ্ছে মাটি, আমি বল দিচ্ছি এইভাবে, বল, আর এই যে সরণটা যে তল বরাবর হচ্ছে, যে তল বরাবর হচ্ছে, ওটাই তলের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। আবার টোটাল টুকু কিন্তু আবার 90 ডিগ্রি। তো টোটাল টুকু আছে আমাদের 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো, টোটাল টুকু 90 ডিগ্রি, টোটাল টুকু 90 ডিগ্রি, ওকে। কিন্তু এইটুকু আবার 30 ডিগ্রি, তাহলে এইটুকু কত হয় বল? অলরেডি তোমার মাথায় চলে আসছে, এই থিটা হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝলাম, তো আমাদের থিটার মান আমরা পেয়ে গেলাম। এইবার এফ এর মান কত আমাদের? ওর এনজি, অর্থাৎ ওর যে ওজন বলটা যা তাই হবে। ওই বিষয়ে কিছু দেওয়া নেই নাকি? এখানে দেওয়া থাকার তো কথা। এই তলে ওই যে 10 কেজি ভর, তার মানে ওর ওজন আছে, ওর ভর তাহলে 10 কেজি, এর ভর কত? 10 কেজি। তার মানে এবার এফ মানে কি? ওর ওজন, এমজি। এবার কস থিটা কত? থিটা একটু আগে বের করলাম 60 ডিগ্রি।
এইবার আমাদের অঙ্ক শেষ। এখানে 55, ভর 10, 9.8, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখান থেকে করে তুমি যে অ্যান্সারটা পাবা 55 গুণ 10 গুণ 9.8 গুণ হাফ 2695। 2695 কি বলতো জুল, এবং এটাকে একটা মাইনাস হবে। মাইনাস থাকার কারণ কি? দেখো, আমরা এই যে ওজনটা যেদিকে আছে ওটারে কিন্তু আমরা পজিটিভ ধরছিলাম, তার মানে যে বেগ যেদিকে আছে ওটারে আমরা কি ধরবো বলতো, এটারে আমরা কিন্তু নেগেটিভ ধরবো। এই কারণে এখানে আগের থেকেই সব জায়গায় একটা করে মাইনাস আমাদের দিয়ে দেওয়া লাগবে, যেটা আমরা শুরুর দিকে দেয়নি, আসলে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই যে মাইনাস দিয়ে দিলাম, তো আমাদের আলটিমেটলি অ্যান্সার তাহলে কি? অ্যান্সার এটাই, শেষ। আচ্ছা শেষ। আচ্ছা, তো এইবার অবশেষে আমরা সেই আমাদের যে মেন আকর্ষণ, মূল আকর্ষণ আজকের ক্লাসের লাস্টে যে ম্যাথটা, সেই ম্যাথটাতে আমরা চলে আসছি। তো শুরুতেই বলে রাখি আসলে তোমাদের আগে যে ম্যাথটা কোথাকার। তো এই যে ম্যাথটা তোমরা দেখতে পারতেছো, এটা মূলত বুয়েটের ম্যাথ। এটা বুয়েটের ম্যাথ, কিন্তু তোমাদের যখন আমি করাবো তোমাদের কারোর আমি একদম লিখে দিতে পারি, কারোর বিশ্বাসই হবে না যে এটা একটা বুয়েটের ম্যাথ। ঠিক আছে, কারণ আমি একদম এসএসসি এর কনসেপ্ট দিয়ে আমি ম্যাথটা সলভ করবো, আর এটা আবার সত্যি বুয়েট আসা ম্যাথ। ইন্টারমিডিয়েটে সায়েন্সের ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়েরই একই নামের অধ্যায়, ওই অধ্যায়ের ম্যাথ যেটা বুয়েটে আসছে। তো দেখি এখানে কি আছে আমাদের। বলেছে এই একটা ম্যাথ করলে অনেকগুলো ম্যাথ হয়ে যায়। ঠিক আছে, এখানে কি বলছে দেখি। 40%, এটা 40 না 80, হ্যাঁ 40% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি পানির পাম্পকে নিয়ন্ত্রণ করে। আবার এই পানির পাম্পের দক্ষতা আবার 80%। এখন পাম্পটি প্রতি মিনিটে এত 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 পানি ছুড়ে মারে, হ্যান ত্যান কাজকর্ম করে। মোটরের প্রদত্ত ক্ষমতা কত? ভালো করে বুঝবা। একটা মোটর আছে, এই ধরো কোথায় আঁকাবো, এইটুক মুছে দিবা, এটুক লাগবে না আর। উফ, দেখো একটা মোটর আছে, এই যে একটা মোটর, এর কর্মদক্ষতা 40%। এর কর্মদক্ষতা 40%, বুঝলাম। এখন মোটরের প্রদত্ত ক্ষমতাকে আমরা কি ধরতে পারি? মোটরের প্রদত্ত ক্ষমতা হচ্ছে এম ইন। ঠিক আছে, মোটরের প্রদত্ত ক্ষমতা। এখন মোটরের একটা আউটপুট দেবে, যাক, তো মোটরে ঢুকতেছে হচ্ছে এম ইনপুট। এখন মোটরের তো একটা আউটপুট দেবে, তাই না? মোটরের আউটপুট, এটা হচ্ছে এম আউটপুট। এখন মোটরের আউটপুট দিয়ে ও কারে নিয়ন্ত্রণ করে বলতো? ও পানির পাম্পে নিয়ন্ত্রণ করে। তার মানে এবার এখানে পানির একটা পাম্প আছে, এই যে পানির পাম্প। এখন পানির পাম্পে যে ইনপুট আসতেছে ওটা ধরো পি ইন। এখন এই পানির পাম্প আবার কাজ করে। ঠিক আছে, পানির পাম্পের আবার নির্দিষ্ট একটা দক্ষতা আছে 80%, ওটা পরে আসতেছি। তো এই যে কাজটা করে ওটা হচ্ছে আমাদের পি আউট। এটুকু আমরা বুঝলাম। বুঝলাম, এখন তোমরা এখানে একটু যদি গভীর ভাবে একদম নেক নিয়ত যদি তাকাও, দেখো তো মোটরের যে আউটপুট ওটাই কিন্তু আমাদের যে পাম্পের ইনপুট না। এইখান থেকে আমরা কি পাই দেখো, আমরা যদি লিখি যে পাম্পের ক্ষেত্রে, এইবার একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখো পাম্পের ক্ষেত্রে আমরা জানি কি, ইটা পাম্প ইজ ইকাল টু পি আউটপুট বাই পি ইনপুট, এটা। আচ্ছা, তো এনপি আমাদের ছিল কত? এনপি আমাদের ছিল 80%। ঠিক আছে, তোমরা বলতে পারো যে ভাই এখানে 100% দেবেন না কেন? দেবো না, কারণ কারণ এখানে আমরা ওই পার্সেন্টের এখানে ভাঙাই ফেলবো। এখন কিভাবে ভাঙাই ফেলবো দেখো, ওখানে আমরা লিখবো যে এখন 0.8, 80% আমরা 100 দিয়ে ভাগ করছি, 100% এই পাশে পাঠিয়ে দিয়েছি, দিয়ে 0.8 বানাই ফেলছি। বুঝলাম। এখন পি আউটপুট, আউটপুটটা কি বলতো? সে একটা নির্দিষ্ট কাজ করে কিন্তু প্রশ্নে, কাজটা কি দেখো, পাম্পটি প্রতি মিনিটে, তার মানে এই যে আমরা টাইম পাচ্ছি এখান থেকে, প্রতি মিনিটে 10 কেজি পানি 20 মিটার উপরে উত্তোলন করে। ঠিক আছে, উত্তোলন করলো, করে আবার 5 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে মারে। তার মানে জিনিসটা এরকম, এই যে একটা পাম্প রয়েছে, ও পানিটারে তোলে, এই পর্যন্ত পানি তোলে, তুলে এই পর্যন্ত তুলে আবার এদিকে ছুড়ে মারে। এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে কি আউটপুট টোটালি, এই টোটাল কাজটুকু করে কিন্তু 1 মিনিটে। তাহলে দেখো প্রতি মিনিটে যেহেতু করে, আমরা এবার লিখি যে আমাদের মোট শক্তি। ঠিক আছে, মোট যে সে কতটুকু আউটপুট দেয়, মোট আউটপুট ক্ষমতা তার দেখি। পি সমান সমান কি, ডাব্লিউ/টি, কাজ বাই সময়। তো সময় কত ভাই বলতো? 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 দিলাম। আচ্ছা, সেকেন্ড তো না দিলেও চলে, 60। এইবার সে কতটুকু কাজ করেছে? সে দুই ধাপে কাজ করে, একেবারে তুলতে কাজ করে, আবার ছুড়ে মারতে কাজ করে। তার মানে তুলতে তার বিভব শক্তি, ছুড়ে মারতে গতি শক্তি। তো তুলতে তার বিভব শক্তি কত? 10 কেজি পানি mgh, 20 মিটারে তোলে। এইবার তার গতি শক্তি কত? 10 কেজি পানি ছুড়ে মারে 5 মিটার/সেকেন্ড বেগে, গতি শক্তি। এইটুকু বিভব শক্তি, এইটুকু গতি শক্তি। ভালো করে দেখো,
এই যে এইটুকু বিভব শক্তি, এইটুকু তার গতিশক্তি। বুঝলে? বুঝলাম। আচ্ছা, এবারে পি ইনপুট কত? পি ইনপুট আমরা জানি না, পি ইনপুট আমরা বের করবো। কারণ কি? কারণ আছে। এবার এখান থেকে তুমি পি ইনপুট বের করবা। পি ইনপুট আমরা যদি বের করি, আচ্ছা ইনপুট আমি আর বের করে দেখাচ্ছি না, এটাই পাশে পাঠিয়ে দেবো, এটাই পাশে পাঠিয়ে দেবা। পাঠাই দিলে, আচ্ছা বের করে দিতে ভাই, সময় লেগে যায় ফাও, ঠিক আছে। 10 গুণ 9.8 গুণ 20 প্লাস 0.5 গুণ 10 গুণ 25, এখান থেকে আমরা পাই 60, নিচে আসবে 0.8, এখানে তুমি পাবা 43.4375। এখন তোমরা দেখো তো, এই পাম্পের ইনপুট কি মোটরের আউটপুট না? তার মানে এটা সমান সমান আমরা বলতে পারি এটা ভাই আমাদের মোটরের আউটপুট। এইবার মোটরের ইনপুট আমরা পাবো এখন কিভাবে, দেখো এই পর্যন্ত যদি বুঝে যাও আর কিচ্ছু নেই। আচ্ছা, এইবার এবার দেখো আবার, এবার আসতেছে মোটরের ইটা। এটা সমান সমান আমরা কি জানি যে এম ইনপুট বাই এম আউটপুট। এখন এম আউটপুট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, ইনপুট আমরা জানি, অতএব এম ইনপুট সমান সমান হবে আমাদের এম আউটপুট গুণ ই টাইম। ই টাইম মানে তো 40%, যেহেতু তার মানে 0.4। তার মানে এইটার সাথে তোমরা এটা আবার গুণ করে দিলে কি পেয়ে যাবা? এম ইনপুট বা প্রদত্ত ক্ষমতা পেয়ে যাবে। এটুক ভাইয়ার করে দেওয়া আমার মনে হয় না যে দরকার, এটুক তোমরা নিজে নিজে করতে পারবা। শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি যে এসএসসি 26, 27, 28 যে ব্যাচে তোমরা দেখো না কেন, তোমরা ভিডিওটা দেখে 100% উপকৃত হয়েছো। কারণ উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ভিডিওটা প্রচন্ড পরিশ্রম করে আমার বানানো লাগছে, এবং এই ভিডিওতে কিন্তু 18 ঘন্টা পরিশ্রম করে সবগুলো ম্যাথকে আমি অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ সাথে থিওরি সবকিছু ইনক্লুড করছি। আমি এখান থেকে নিজে থেকে কিছু ম্যাথ কিন্তু মডিফাই করেও তোমাদের দিছি, যাতে আমি সব ধরনের থিওরি তোমাদেরকে এখানে দেখাতে পাই। তো এই ক্লাসটা ভালোভাবে করে তোমরা নোট করবা, নোট করে নোটটা দেখবা যে 4-5 পৃষ্ঠার হবে। রিভিশন দিতে 45 থেকে 1 ঘন্টা লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টা, ওইটুকু করলে এনাফ। এই অধ্যায়ে তুমি একদম প্রো হয়ে গেছো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সকলের ভালো লাগছে। তো এই তো, আসসালামু আলাইকুম।